আসসালামু আলাইকুম এক্সিসবাসী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমাদের মেডিকেল শিক্ষার্থীদের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি অন্যতম ভয়ের কারণ হচ্ছে অ্যানাটমি। দর্শক, বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে আমাদের এক্সিস সর্ববৃহৎ প্ল্যাটফর্ম বাংলাদেশের বর্তমানে প্রায় 1500 ভিডিও বানিয়েছে আপনাদের মেডিকেল শিক্ষার্থীদের সাহায্যের জন্য। আপনাদের সবার দোয়ায় আজকে আবার নতুন একটি সেশন নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, অ্যানাটমি রিটেন সেশন। অ্যানাটমি কিভাবে লিখবো, অ্যানাটমি কিভাবে পড়বো, এত ভয়ের একটা সাবজেক্ট কিভাবে মনে রাখা যায়? সব পড়লেও কেন জানি সব ভুলে যায়। আবার পরীক্ষা হলে কেন জানি লিখে লিখে আসতে পারি না। হয় সময় ম্যানেজ করতে পারি না, অথবা ম্যানেজ করতে পারলেও নাম্বার ঠিক মতো পাই না। দর্শক, এই সকল উত্তর নিয়ে আজ আমাদের সাথে রয়েছেন অ্যানাটমি রিটেন সেশনের অন্যতম একজন লিজেন্ডারি ভাইয়া। দর্শক, বরাবরের মতো লিজেন্ডারি স্যার ম্যামদের নিয়ে আমাদের সেশনটি চালু রয়েছে এবং এইসব সেশন ধারাবাহিকতা বজায় রাখবে, ইনশাল্লাহ দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। দর্শক, আজকে অ্যানাটমির নতুন সেশন, অ্যানাটমি রিটেন সেশনে আজ উপস্থাপিকা হিসেবে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি ইফরা জাহান রাহা, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ 2018-19। বরাবরের মতো আজও একজন লিজেন্ডারি ভাইয়া, অনার হোল্ডার ইন অ্যানাটমি, আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভাইয়া সীমান্ত মোদক ভাইয়া, করছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজে সেশন 2017-18, দুঃখিত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রাহা। আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাইয়া, অ্যানাটমি এত ভীতির একটা সাবজেক্ট, আপনি জানেন আমাদের প্রায় 95% স্টুডেন্টের অনেক ভয়ের একটা সাবজেক্ট। কিভাবে অ্যানাটমি পড়বো, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবো, ইভেন টিচাররাও মাঝে মাঝে আমাদের বলে দেন যে এই একটা সাবজেক্টে তোমাদের কিন্তু বেশি টাইম দিতে হবে, কারণ কি এটা অনেক হার্ড। তো ভাইয়া, এই সাবজেক্টে আপনার একটা আলাদা অ্যাসিওসিল আছে, বোঝা যাচ্ছে অনেক পছন্দের আপনার। এইটার পিছনের যে রহস্য আমাদের সাথে আপনি শেয়ার করতেন, ভালো হতো ভাইয়া। আসলে অ্যানাটমি হচ্ছে একটা সাবজেক্ট যে যারা হচ্ছে মেডিকেল সায়েন্সের ব্যাপারে প্যাশনেট বা মেডিকেল প্রফেশনে তারা খুবই ইন্টারেস্টেড, তাদের কাছে সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট মনে হয় আমার মতে। কারণ এই একটা সাবজেক্টই যেখানে আমরা এরকম ভিসেরা বা ক্যাডাভার ডিসেকশনের সাথে আমরা একটা অ্যাকোয়েন্টেন্স পাই এখানে। সো আমার এখনো মনে আছে যে আমি ফার্স্ট দিন যেদিন আমাদের অ্যানাটমি ক্লাসে ঢুকেছিলাম এবং ফার্স্ট দিন আমাদের যেদিন ডিসেকশনে ক্যাডাভার দেখানো হয়েছিল, সেটা আমার জীবনের একটা মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স ছিল এবং আমি শিওর আমাদের যারা ভিউয়ার আছে তারাও এই জিনিসের সাথে রিলেট করতে পারবে। সো সেখান থেকে আসলে অ্যানাটমিতে আমার একটা ইন্টারেস্ট চলে আসে এবং আমার অলওয়েজ একটা মানে মেন্টালিটি ছিল যে ক্লাসে যতটুকু পড়ানো হচ্ছে তার চেয়ে বেশিও কিভাবে আমি একটু ডেপথ বা একটু কমপ্লেক্সিটি অ্যানাটমি সাবজেক্টটা এক্সপ্লোর করতে পারি। সো সেখান থেকে হয়তো বা আমার আস্তে আস্তে এই জিনিসটা গ্রো করেছে। ভাই, আসলে বরাবরই অ্যানাটমি নিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমরা হয় অ্যানাটমিটা লিখতে পারি না, বা লিখলেও প্রপারলি গুছিয়ে লিখতে পারি না, টাইম ম্যানেজ করতে পারি না। তো ভাই, এই সেশনটা মেইনলি আমাদের স্টুডেন্টদের বা আমাদের সবার এই সমস্যাটা নিরসনের জন্য, যে কিভাবে রিটেনটা আমরা প্রপারলি খাতে প্রেজেন্ট করতে পারবো আমাদের পড়াটা টাইমের মধ্যে বা ভালো মার্কস পাওয়ার জন্য। তো ভাই, আপনার কি মনে হয় এই সেশনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কি কি অ্যাচিভ করতে পারবে? আচ্ছা। পারবে ইনশাল্লাহ, যদি একটু শেয়ার। সো প্রথমত আমি নিজে অ্যানাটমির রিটেনের আগে যে প্রবলেমটা অলওয়েজ ফেস করতাম যে অ্যানাটমিটা গুছানো অনেক ডিফিকাল্ট হয়ে যেত, কারণ অ্যানাটমিতে দেখা যেত যে এক এক টপিক এক এক জায়গায় পড়ানো হচ্ছে। সো ফর এক্সাম্পল ফিসারায় কিছু টপিক পড়ানো হবে, বোনসে কিছু টপিক পড়ানো হবে, জেনারেল হিস্টোলজি, জেনারেল এমব্রায়োলজি, এগুলো তো আছেই। সো এত কিছু মিলায় দেখা যেত যে পরীক্ষার যে আগের রাত আমি জাস্ট ফাইনাল রিভিশনটা দিব, এই সময়টাতে সব কিছু একসাথে আনাটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। সো আমি আশা করছি যে আমাদের এই যে সেশন হবে সেখানে আমরা এই রিটেনের জন্য অ্যাটলিস্ট একটা গাইডলাইন বা একটা স্টাডি ম্যাপ দিতে পারবো স্টুডেন্টদেরকে, যে তারা মানে পরীক্ষার আগে কি কি পড়লে তাদের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা রিটেনে আমি অনেকেই শুনেছি আমার ফ্রেন্ডদের মাঝে, যে একটা প্রবলেম খুব কমনলি হয় যে রিটেনের যে কমন কোয়েশ্চেনগুলো এগুলোর আনসার মোটামুটি সবাই জানে, কিন্তু দেখা যায় যে কিছু কিছু ছোট ডিফারেন্সেসের কারণে বা কিছু কিছু ছোট মিস্টেক্সের কারণে হচ্ছে মার্কের অনেক বড় একটা ডিফারেন্স চলে আসে। সো আমি আমার পরীক্ষা দেওয়ার সময় আমি কি কি ছোটোখাটো জিনিস মেনটেন করতাম বা ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতাম, সেগুলো আমি শেয়ার করব এবং আশা করি আমাদের যারা ভিউয়ার্স আছে তারা তাদের এই জিনিসটা অনেক কাজে দিবে। জি ভাইয়া, আমরা সবাই সে আশা ব্যক্ত করছি। বাংলাদেশে এত বড় একটি প্ল্যাটফর্ম, মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস্ট, আমাদের এত সুন্দর সুন্দর সেশন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। দর্শক, ভাইয়া আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে কি আমরা সেশনটি শুরু করব? জি, তাহলে আমরা সেশনটি শুরু করে ফেলাই। ওকে। তাহলে দর্শক, সেশনটি শুরু করার আগে আপনাদের সবাইকে অনুগ্রহপূর্বক জানিয়ে রাখছি, আমাদের কমেন্টে আপনাদের নাম এবং সেশনটি উল্লেখ করবেন এবং অবশ্যই ভুলবেন না সেশনটি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে। কজ শেয়ারিং ইজ কেয়ারিং। সবশেষে আমরা আমাদের সেশনটি শুরু করছি। জি ভাইয়া, শুরু করুন।
আচ্ছা, সো আজকে আমরা হেড অ্যান্ড নেক কার্ডের যত রিটেন কোয়েশ্চেন আছে আপ টু প্যারানেসাল সাইনাস এগুলো আমরা দেখার চেষ্টা করব। সো হেড অ্যান্ড নেকের ফার্স্ট টপিকে যেটা আমরা পাই সেটা হচ্ছে স্ক্যাল্প। স্ক্যাল্পের থেকে ফার্স্ট কোয়েশ্চেনটাই আসে, সবসময় রিটেন ভাইবা ডিসেকশন সব জায়গায় জিজ্ঞেস করা হয় যে গিভ দ্য লেয়ার্স অফ দি স্ক্যাল্প। স্ক্যাল্পের লেয়ার্স এখানে খুবই মজার যে জিনিসটা সেটা হচ্ছে যে স্ক্যাল্পের লেয়ার্সটা আমরা ডাইরেক্ট স্ক্যাল্প ওয়ার্ডটাকে একটা অ্যাক্রোনিম হিসেবে ইউজ করে আমরা এখান থেকে সবগুলো লেয়ার্সের নাম জানতে পারি। অর্থাৎ এস দিয়ে স্কিন, সি দিয়ে ক্লোজ নেটওয়ার্ক অফ সাবকিউটেনিয়াস টিস্যু, এ দিয়ে হচ্ছে গ্যালিয়া অ্যাপোনিউরোটিকা অ্যান্ড অসিপিটো ফ্রন্টালিস মাসল, এল দিয়ে হচ্ছে লুজ সাব অ্যাপোনিউরোটিক টিস্যু, অ্যান্ড পি দিয়ে হচ্ছে পেরিক্রেনিয়াম বা যেটাকে বলা হয় হচ্ছে আউটার পেরিঅস্টিয়াম অফ দ্য স্কাল। এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে আমাদের যে থার্ড লেয়ারটা এ দিয়ে আমরা অ্যাপেনিউরোসিস মনে রাখি, এখানে কিন্তু গ্যালিয়া অ্যাপেনিউরোটিকা অ্যান্ড অসিপিটো ফ্রন্টালিস মাসল এই কথাটা কিন্তু উল্লেখ করা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি এখানে গ্যালিয়া অসিপিটো ফ্রন্টালিস মাসলের কথাটা না নিয়ে আসি তখন দেখা যাবে যে আনসারটা কমপ্লিট হচ্ছে না এবং এখানে অ্যাজ আ রেজাল্ট মার্ক কাটা যাবে। সো এখানে স্ক্যাল্পের একটা ছবি এখান থেকে দেওয়া যায়, এটাকে সিম্পলিফাই করেই হচ্ছে স্ক্যাল্পের ছবিটা আমরা দিতে পারি। এখানে সব লেয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্কিন, স্কিনের নিচে ছোট একটা এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু, তার নিচেই হচ্ছে আমাদের গ্যালিয়া অ্যাপেনিউরোটিকা অ্যান্ড অসিপিটো ফ্রন্টালিস মাসল, এবং তার নিচে হচ্ছে একটা লুজ সাব অ্যাপেনিউরোটিক লেয়ার থাকবে যেটা খুবই স্মল একটা লেয়ার, এবং লাস্টলি থাকবে এখানে হচ্ছে স্কাল বোনের উপরে থাকবে হচ্ছে আমাদের পেরিঅস্টিয়াম অথবা পেরিক্রেনিয়াম। এই কোয়েশ্চেন থেকে নেক্সট কোয়েশ্চেনে আমাদের কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি চলে আসে। অর্থাৎ একটা কোয়েশ্চেন আসে যে ব্ল্যাক আই কোয়েশ্চেনটা খুব কমনলি আসে। সো ব্ল্যাক আই কিভাবে হয় বা ব্ল্যাক আই মেকানিজমটা কি, কোয়েশ্চেনটা অনেক ডিফারেন্ট ভাবে আসতে পারে। ব্ল্যাক আইয়ের বেসিক প্রসেসটা হচ্ছে যে আমাদের যে অসিপিটো ফ্রন্টালিস মাসলটা আছে সেটার সামনে যে ফ্রন্টাল বেলির কোনো বনি অ্যাটাচমেন্ট নেই। আপনারা যদি এই জিনিসটা পড়ে থাকেন তাহলে দেখবেন যে ফ্রন্টাল মাসলটা ডাইরেক্টলি স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু থেকে অ্যারাইজ করে। সো এটার কারণে কি হয় যে ফ্রন্টালিস মাসলটা স্কিনের সাথে যেহেতু সেটা বোনের সাথে লেগে থাকা নেই, সো ব্লাড যদি আপনার ক্রেনিয়ামে কালেক্ট করে কোনো ট্রমার জন্য তখন ব্লাডটাকে নিচে গ্র্যাভিটেট করার কোনো বাধা থাকে না, সে ডাইরেক্টলি গ্র্যাভিটির কারণে নিচে অরবিটের আশেপাশে চলে আসতে পারে। সো এই আনসারটা এরকম হবে যে সিন্স দি অসিপিটো ফ্রন্টালিস মাসল হ্যাজ নো bony attachment anteriorly due to any trauma of the skull, the blood slowly gravitates into the eyelids. This phenomenon is known as black eye. এটা ডান। নেক্সট যেটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে যে why scalp injury leads to profuse bleeding. এই কোয়েশ্চেনটার এটার আনসার হচ্ছে আমাদের স্ক্যাল্পের যে সেকেন্ড লেয়ারটা ছিল অর্থাৎ সাবকিউটেনিয়াস টিস্যু বা কানেকটিভ টিস্যু যে লেয়ারটা, সেখানেই এই আনসারটা আছে। আমরা জানি যে এই লেয়ারটা হচ্ছে কানেকটিভ টিস্যু এবং কানেকটিভ টিস্যুর একটা বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে অনেক ফাইবার্স থাকবে। তো স্ক্যাল্পের এই লেয়ারে যে ফাইবার্সগুলো থাকে সেটা হচ্ছে স্ক্যাল্পের ব্লাড ভেসেলসের সাথে অনেক টাইটলি সেগুলো হচ্ছে বন্ডেড থাকে। সো যেটার কারণে এই ব্লাড ভেসেলগুলো যদি কখনো কোনো একটা ট্রমার কারণে খুলে যায় বা ছিঁড়ে যায়, সেটা দুই দিক দিয়ে ফাইবার্সগুলো তাকে দুই দিকে টান দেয় এবং সেই ব্লাড ভেসেলটা আবার মানে ক্লোজ করে ফেরত আসতে পারে না। সো আনসারটা এরকম হবে যে the walls of the vessels are adherent to a fibrous network. So when the vessels are torn in an open wound, they are unable to retract. সো এখানে কিছু কিছু টার্ম আমাদের মেনশন করা খুবই ইম্পর্টেন্ট। সো ফর এক্সাম্পল একটা হচ্ছে ফাইব্রাস নেটওয়ার্ক, অ্যাডহিয়ারেন্ট, রিট্র্যাক্ট। এই কথাগুলো যখন প্রফেসররা খাতা চেক করেন তখন এই কথাগুলো তারা দেখতে চান। সো এই জিনিসগুলো যদি আমরা আনসারে লিখি তাহলে আনসারটা বেশি মার্কস পাওয়ার চান্সেস বেশি। নেক্সট যে কোয়েশ্চেনটা, ফন্টানেলিস আর ইম্পর্টেন্ট ফর ফিটাস অ্যান্ড নিউবর্ন কেন? আচ্ছা, সো ফন্টানেলির ব্যাপারে যেটা, ফন্টানেল হচ্ছে আমরা জানি যে প্যারাইটাল বোন আমাদের যেটা, সেটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন শুরু হয় একটা অসিফিকেশন সেন্টার থেকে যেটা হচ্ছে প্যারাইটাল টিউবারোসিটির ওখানে লোকেটেড। ওখান থেকে ইনসাইড থেকে আউটসাইড এই হচ্ছে আমাদের অসিফিকেশনটা শুরু হয়। সো অ্যাট বার্থ বাচ্চাদের কি হয় যে তাদের প্যারাইটাল বোনের চার কর্নারটা হচ্ছে এখানে আনঅসিফাইড থেকে যায়, মানে এটা এখনো অসিফাইড না, এটা হচ্ছে এখনো মেমব্রেনাস টিস্যু, সেটা পরবর্তীতে অসিফাইড হবে। সো এই প্রত্যেকটা প্যারাইটাল বোনের চারদিকে চারটা অর্থাৎ টোটাল 6টা আসে, মানে মিডলের দুইটা ফিউজ হয়ে দুইটা সেম হয়ে যায়, আর দুই সাইডে হচ্ছে 2 2 4 6টা। এই 6টা ফন্টানেল বাচ্চাদের একটা নিউবর্ন বেবির ক্ষেত্রে এগুলো পারসিস্ট করে যায়।
সো এটার একটা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্ট আছে এবং এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আছে। অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে এই ফন্টানেলগুলোর কারণে ফিটাল হেডের যে সার্কামফারেন্স সেটা রিডাকশন হতে পারে পার্চুরেশনের সময়। আমরা জানি যে পার্চুরেশনের সময় যখন ফিটাসটা ডেলিভারি হয় ভেজাইনাল ক্যানাল দিয়ে, সেটা খুবই ন্যারো একটা প্যাসেজ, এখান দিয়ে ফিটাল হেডটা যাতে পাস থ্রু করতে পারে সেই কারণে হেডটার সার্কামফারেন্সটা কমানোর জন্য এই আনঅসিফাইড জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড এটার যে অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স সেটা হচ্ছে যে ইট পারমিটস ইনক্রিজ অফ দি ফিটাল ব্রেন ম্যাস ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার্স অফ লাইফ। এটা হচ্ছে আমরা জানি যে বাচ্চাদের জীবনের প্রথম যে কয়েকটা বছর সেখানে অনেক তাদের ব্রেন ম্যাস অনেক সিগনিফিকেন্টলি অনেক বড় একটা পার্সেন্টেজ ইনক্রিজ করে, এবং সেই ইনক্রিজটাকে অ্যালাউ করার জন্য তাদের ক্রেনিয়ামের বোনসগুলো যাতে একটু এক্সপ্যান্ড করতে পারে সেই জন্য এই ফন্টানেলিগুলো আনঅসিফাইড থাকা হিসেবে ইম্পর্টেন্ট। এই দুটো গেল এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স। এখন আসি ক্লিনিক্যাল ইম্পর্টেন্সে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে এই ফন্টানেলগুলো দেখে একজন ক্লিনিশিয়ান এটা জাজ করতে পারবে যে ফিটাসের হাইড্রেশন স্ট্যাটাস কেমন, নিউট্রিশন স্ট্যাটাস কেমন, অথবা কোনো ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ বা ইন্টারক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করেছে কিনা। এটা হচ্ছে এই ফন্টানেলিটা বালজিং আউটওয়ার্ড নাকি ইনওয়ার্ড, এই জিনিসটা দেখে এটা ক্লিনিশিয়ান অ্যাসেস করতে পারবে। সো এটাই হচ্ছে অল অ্যাবাউট ফন্টানেলি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। সেটা ছাড়া কিছু কিছু কোয়েশ্চেন আসে, যেমন নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই আর ভেনাস ড্রেনেজ স্ক্যাল্পের। এটা হয়তোবা রিসেন্টলি ওরকম ভাবে আসেনি, কিন্তু তাও এগুলো আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। বোথ রিটেনের যে কোনো সময় চলে আসতে পারে, তাছাড়া ভাইভা ডিসেকশনে তো আছেই। সো আমরা একটা ডায়াগ্রামে চলে যাই, একে দত্ত থেকে এই ডায়াগ্রামটা। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যাল্পের নার্ভ সাপ্লাই এবং আর্টারি সাপ্লাই। আচ্ছা, নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে স্ক্যাল্পের জন্য 10টা করে নার্ভ আছে, এবং এই 10টা নার্ভের মধ্যে 5টা নার্ভ থাকে হচ্ছে কানের সামনে এবং 5টা পিছে। কানের সামনে যেই 10টা নার্ভ তাদের মধ্যে আমরা জানি যে আমরা যারা ফ্রন্টাল বোনটা পড়েছি বা হচ্ছে আর্টিকুলেট স্কাল পড়েছি, একটা ফোরামেন থাকে সুপ্রা অরবিটাল ফোরামেন, এবং এখান থেকে পাস করে হচ্ছে সুপ্রা অরবিটাল এবং সুপ্রা ট্রক্লিয়ার নার্ভস অ্যান্ড ভেসেলস। সো এই সুপ্রা অরবিটাল অ্যান্ড সুপ্রা ট্রক্লিয়ার নার্ভ এই সুপ্রা অরবিটাল ফোরামেন থেকে বের হয়ে উপরে স্ক্যাল্পের দিকে চলে আসে। সো ফার্স্ট দুই নার্ভ এটা। তারপরের 3টা নার্ভ হচ্ছে টেম্পোরাল রিজনে থাকে, সো তাদের নামের মধ্যে টেম্পোরাল কথাটা আসবে। ফার্স্ট নার্ভটা আসে হচ্ছে জাইগোম্যাটিক প্রসেস হয়ে টেম্পোরালের দিকে, সো সেটার নাম থাকবে জাইগোম্যাটিকো টেম্পোরাল। তারপরেরটা হবে ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, সো টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল। আর লাস্টেরটা হবে অরিকাল, অর্থাৎ এক্সটার্নাল ইয়ারকে টাচ করে সেটা হচ্ছে উপরে টেম্পোরাল দিকে আসবে, সেটার নাম হবে অরিকুলো টেম্পোরাল নার্ভ। গেল। এখন আমরা অরিকালের পিছনে, কানের পিছনে আসি। কানের পিছনে ফার্স্ট নার্ভটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ দি গ্রেট অরিকুলার নার্ভ, যেটা হচ্ছে ডাইরেক্টলি সার্ভিক্যাল প্লেক্সাস থেকে আসে। সেটার পরের নার্ভটা হচ্ছে ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ অরিকালের পিছনে, অর্থাৎ পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল নার্ভ। তারপরে তিনটা অসিপিটাল নার্ভ, অর্থাৎ লেসার, গ্রেটার অ্যান্ড থার্ড অসিপিটাল নার্ভ। সো এখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে যে আমরা ফেস বা স্ক্যাল্পের ইনারভেশনে যখনই ফেশিয়াল নার্ভ কথাটা দেখবো, ফেশিয়াল নার্ভ মানে হচ্ছে মোটর সাপ্লাই। সো আমাদের ফেশিয়াল নার্ভের যে দুইটা ব্রাঞ্চ, টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ এবং হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, এই দুইটাই একমাত্র মোটর সাপ্লাই এখানে, বাকি সবগুলো নার্ভই হচ্ছে এখানে সেন্সরি সাপ্লাই। সো দ্যাটস অল অ্যাবাউট নার্ভ সাপ্লাই। এখন আমরা আসি আর্টারি সাপ্লাইতে। আর্টারি এই ক্ষেত্রে 5টা সেট অফ আর্টারি আছে। প্রথম দুইটা সুপ্রা ট্রক্লিয়ার এন্ড সুপ্রা অরবিটাল, তাদের রেসপেক্টিভ নার্ভের মতনই ওই সুপ্রা অরবিটাল ফোরামেন থেকে এসে স্ক্যাল্পে সাপ্লাই দিবে। তারপরে অরিকালের পিছে তারপরে হচ্ছে অরিকালের সামনে যে আর্টারিটা, সেটা হচ্ছে আমার সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির একটা টার্মিনাল ব্রাঞ্চ। আমরা জানি যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা নেক অফ দ্য ম্যান্ডিবলের পিছনে এসে দুইটা টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। সো ওখানের থেকে একটা সুপারফিশিয়াল টেম্পোরালটা এসে স্ক্যাল্পে সাপ্লাই দেয়। তারপরে আর্টারিটা হচ্ছে অরিকুলার পিছনে, সো পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, আর লাস্টেরটা মাথার একদম পিছনে, সো দ্যাট ইজ দি অসিপিটাল আর্টারি। দ্যাট ইজ দি আর্টারি সাপ্লাই। ভেনাস ড্রেনেজের ভেইনের নামগুলো জাস্ট সিম্পলি এই আর্টারির নাম অনুযায়ী নাম হবে। সো এখানেও সুপ্রা ট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল, সুপারফিশিয়াল টেম্পোরাল, পোস্টেরিয়র অরিকুলার এবং অসিপিটাল ভেইনগুলো আসবে। দ্যাটস অল অ্যাবাউট স্ক্যাল্প। স্ক্যাল্প থেকে এই কোয়েশ্চেনগুলো আসে মোটামুটি। মুভিং অন টু দ্য নেক্সট টপিক, দ্যাট ইজ ফেস। আচ্ছা, সো ফেসের থেকে সবচেয়ে কমন কোয়েশ্চেনটাই যেটা রিটেনে আসবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফেস। অথবা এই কোয়েশ্চেনটা দুইভাবে আসতে পারে, আইদার ডেভেলপমেন্টটা বলতে পারে অথবা হচ্ছে জাস্ট ডেরিভেটিভস অফ ফ্রন্টোনেজাল প্রমিনেন্স বলতে পারে। সো যদি ডাইরেক্টলি ডেরিভেটিভ চায় সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট ডেরিভেটিভটা একটা টেবিলে লিখলে হয়, কিন্তু যদি ডেভেলপমেন্ট ফুল প্রসেস অফ ডেভেলপমেন্ট চায় তাহলে হচ্ছে এক্সট্রা কিছু কথা অ্যাড করতে হয়। সো আমরা এখানে একটা ডায়াগ্রামে চলে যাই। এটা হচ্ছে ডাইরেক্টলি ল্যাংম্যান থেকে একটা ডায়াগ্রাম এবং কিছু কথা। প্রথম কথা, যদি প্রসেস অফ ডেভেলপমেন্ট চাই আমাদেরকে আগে বলে নিতে হবে যে ফেশিয়াল প্রমিনেন্স গুলো সেগুলো কোথা থেকে আসতেছে। সো এখানে একদম ল্যাংম্যান একটা কথা বলা আছে যে ফেশিয়াল প্রমিনেন্সেস কনসিস্ট প্রাইমারিলি অফ নিউরাল ক্রেস্ট ডিরাইভড মেসেনকাইম and found mainly in the first pair of pharyngeal arches.
অর্থাৎ আমরা জানি যে গ্যাস্ট্রুলেশনের সময় যে আমাদের জার্ম লেয়ার গুলো ডিভিশন হয়, ওখানে একটা জার্ম লেয়ারের নাম হয়ে যাচ্ছে নিউরাল ক্রেস্ট একটোডার্ম। ওখান থেকে কিছু এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু ডেভেলপ করে যেটাকে বলা হয় মেজেনকাইম। সেখান থেকে আলটিমেটলি ফেশিয়াল প্রমিনেন্স গুলো ডেভেলপ করছে। ফেশিয়াল প্রমিনেন্স হচ্ছে 3 টাইপের থাকে, একটা হচ্ছে ফ্রন্টোনেজাল, ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার প্রমিনেন্স। Frontonasal itself is a combination of furthermore divided prominences এবং it consists of the frontal prominence, একটা medial nasal prominence and দুইটা lateral nasal prominence। এই ডায়াগ্রাম থেকে আমরা এখানে বুঝতেই পারতেছি যে কোনটার ডেরিভেশন কি হবে, এবং পরীক্ষা হলে আমরা যদি এরকম একটা ডায়াগ্রাম সিম্পলিফাই করে আঁকতে পারি তাহলে এই আনসারটা একদম কমপ্লিট একটা আনসার হবে। সো ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফোরহেড এবং ব্রিজ, মানে ফ্রন্টাল প্রমিনেন্স যে পোর্শনটা সেখান থেকে ফোরহেড এবং ব্রিজ অফ দি নোজ তৈরি হচ্ছে। তারপরে মিডিয়াল নেজাল যে প্রমিনেন্সটা সেখান থেকে আসবে এই পুরো এরিয়াটা, অর্থাৎ ফিল্ট্রাম অফ দি আপার লিপ, ক্রেস্ট অ্যান্ড টিপ অফ নোজ। দেন ল্যাটারাল নেজাল থেকে আসবে হচ্ছে নোজের দুই সাইডে, অর্থাৎ অ্যালা অফ দি নোজ। ম্যাক্সিলারি থেকে আসবে চিকস অ্যান্ড ল্যাটারাল পোর্শন অফ দি আপার লিপ, ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি চিকস অ্যান্ড ল্যাটারাল পোর্শন অফ দি আপার লিপ, এবং ম্যান্ডিবুলার থেকে আসবে হচ্ছে লোয়ার লিপ। সো এটা জেনে থাকলে নেক্সট কোয়েশ্চেনটাই যেটা আমাদেরকে আনসার করতে হবে সেটা হচ্ছে যে কনজেনিটাল অ্যানোমালিস, অথবা ডাইরেক্টলি বলে দিতে পারে যে আমাদের ক্লেফট লিপ কেন হয়, অথবা ক্লেফট লিপ কোথায় সবচেয়ে বেশি কমন। সো আমরা একটা আইডিয়া মনে রাখতে পারি যে কনজেনিটাল অ্যানোমালিটা সেখানেই হবে যেখানে কোনো একটা কিছুর ফিউশনে ফেলিয়ার ঘটে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যেখানে আমাদের ফিউশনের কথা আসতেছে, যে মাল্টিপল প্রমিনেন্স একসাথে ফিউজ করছে, ওই ফিউশনটা যদি ফেলিয়ার হয় এখানে কোনো একটা কনজেনিটাল অ্যানোমালি হয়ে যাবে। সো ফর এক্সাম্পল, যদি ম্যাক্সিলারি যে প্রমিনেন্স সেটার সাথে যদি মিডিয়াল নেজাল প্রমিনেন্সের ফিউশন যদি ফেলিয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে আপার ক্লেফট লিপ হবে, যেটা ইউনিল্যাটারাল হতে পারে, অর্থাৎ এক সাইডে, বা দুই সাইডে হতে পারে, বাইল্যাটারাল। সিমিলারলি ম্যান্ডিবুলার যে প্রমিনেন্স দুইটা, যেটা লোয়ার লিপে, এটাও পেয়ার থাকে, পরে এসে হচ্ছে মিড লাইনে এরা ফিউজ করে। এই ফিউশনটাও যদি ফেলিয়ার হয় তাহলে হচ্ছে লোয়ার লিপটা হচ্ছে আবার এখানে ক্লেফট লোয়ার লিপ হয়ে যেতে পারে। থার্ডলি, যদি সবগুলো প্রমিনেন্সই একটা আরেকটার সাথে ফিউশনে যদি এখানে ফেলিয়ার হয় তাহলে দেখা যাবে যে পুরা ফেস ধরে একটা অবলিক ফেশিয়াল ক্লেফট দেখা যেতে পারে। সো এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যানাটমিক্যালিও আসতে পারে, অথবা এখানে এটা ভাইভাতেও জিজ্ঞেস করে যে উইচ ক্লেফট লিপ ইজ মোস্ট কমন, এবং আনসারটা হচ্ছে আপার লিপে ক্লেফট ইজ মোস্ট কমন বিকজ ইট কনসিস্ট অফ দি ফিউশন অফ 3 ডিফারেন্ট ফেশিয়াল প্রমিনেন্সেস, অর্থাৎ এখানে মিডিয়াল নেজাল এবং দুই সাইড থেকে দুইটা ম্যাক্সিলারি প্রমিনেন্স এসে একসাথে যেহেতু ফিউশন হতে হয় এখানে, সো এখানে কোনো এক জায়গায় ফেলিয়ার হওয়ার চান্সেসটা একটু বেশি থাকছে। That's all about development of face. এখন আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, দিস ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ ফেস অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, বা ইন জেনারেল নার্ভ সাপ্লাই অফ ফেস। ওকে, সো আমরা আগে নার্ভ সাপ্লাই অফ ফেসটা দেখে নিই। সো ফেসের নার্ভ সাপ্লাইকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সেন্সরি সাপ্লাই আর একটা হচ্ছে মোটর সাপ্লাই। Sensory supply of face will always be from the trigeminal nerve and small part from other places, এটা বলছি আমি একটু পরে, বাট ট্রাইজেমিনাল নার্ভ সেটার মূলত তিনটা ডিভিশন, কিভাবে কোন জায়গাটাকে সাপ্লাই দিচ্ছে সেটা আমাদেরকে আলাদাভাবে বলতে হয়। সো এখানে আমাদেরকে বলতে হয় যে ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দি আই থেকে ভার্টেক্স অফ দি স্কাল পর্যন্ত একটা লাইনের উপরে যে এরিয়াটা, অ্যান্ড দি টিপ অ্যান্ড সাইড অফ দি নোজ অ্যান্ড আপার আইলিড, এই কথাগুলো স্পেসিফাই করতে হয়। এই এরিয়াটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ গেল। নেক্সটে আসি আমরা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ। ম্যাক্সিলারি ডিভিশনটার কতটুক এখানে হচ্ছে সাপ্লাই দিবে, এটা দিবে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভটা দিবে হচ্ছে আপার লিপ, দেন লোয়ার আইলিড, ম্যালার প্রমিনেন্স অ্যান্ড পার্ট অফ দি সাইড অফ দি নোজ। এই কথাগুলো এখানে উল্লেখ করতে হবে, তাহলে এই জায়গার ইনারভেশনের ডিসক্রিপশনটা কমপ্লিট হবে। আর লাস্টলি যেটা ম্যান্ডিবুলার ডিভিশন, সেটার এরিয়া হবে ল্যাটারাল অ্যাঙ্গেল অফ দি মাউথ থেকে ভার্টেক্স অফ দি স্কাল পর্যন্ত একটা ডিমার্কেটিং লাইনের নিচের এরিয়াটা। সো দ্যাট ইজ দি সাপ্লাই অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। জাস্ট একটা ছোট এরিয়া থাকে যেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ইনারভেশন পায় না, সেটা হচ্ছে ওভার দি অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল। এই ইনারভেশনটা আসে হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ থেকে, যেটা ডাইরেক্টলি ফ্রম দি সার্ভিক্যাল প্লেক্সাস। সো এই পুরা কথাগুলা যে তিনটা ডিভিশনের ডিস্ট্রিবিউশন প্লাস এই যে আরেকটা সার্ভিক্যাল প্লেক্সাস থেকে ডাইরেক্ট আসতেছে, এই কথাগুলো যদি আমরা আনসার লিখি তাহলে আনসারটা কমপ্লিট এবং ভালো মার্কসের একটা আনসার হবে। সো মুভিং অন টু দি মোটর ডিভিশন বা দ্য মোটর সাপ্লাই। মোটর সাপ্লাই, ফেশিয়াল মাসেলের মোটর সাপ্লাই মানেই হচ্ছে ফেশিয়াল নার্ভ।
সো আমাদেরকে ক্লাসে এই জিনিসটা পড়ানো হতো যে ফেশিয়াল নার্ভের যে 5টা টার্মিনাল ব্রাঞ্চ যে ফেসে সাপ্লাই দিচ্ছে, এটা নাম মনে রাখার জন্য আমরা যদি আমাদের হাত আমাদের চেহারার এক সাইডে রাখি, তাহলে আমাদের আঙ্গুলগুলো যেই জায়গায় যাবে সেই জায়গাতেই হচ্ছে ফেশিয়াল নার্ভের একটা করে ব্রাঞ্চ যাবে। অর্থাৎ টেম্পোরাল রিজনে যাচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ, জাইগোমেটিক প্রসেসে যাচ্ছে হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ, বাক্সিনেটার মাসেলের দিকে যাচ্ছে হচ্ছে বাক্কাল ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার মার্জিনের দিকে যাচ্ছে হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ, এবং সার্ভিক্যাল রিজন বা সার্ভিক্যাল ভার্টিব্রার দিকে যাচ্ছে হচ্ছে সার্ভিক্যাল ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল নার্ভ। সো দ্যাটস অল অ্যাবাউট দি নার্ভ সাপ্লাই অফ ফেস। এখন আসি ডেভেলপমেন্টাল বেসিসে আমরা এই জিনিসটা কিভাবে বুঝাবো। সো ডেভেলপমেন্টাল বেসিসে আমরা দেখতে পাচ্ছি যে সেন্সরি সাপ্লাই যেটা, এটার সাথে আমাদের ফ্রন্টো নেজাল প্রমিনেন্স অথবা অর্থাৎ আমাদের ফেশিয়াল প্রমিনেন্স যেগুলো আছে সেটার সাথে, সেটার এরিয়ার সাথে আমাদের এই নার্ভ সাপ্লাই একদম মিলে যাচ্ছে। মানে আমাদের ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে যেই এরিয়াটা ডিরাইভড হচ্ছে ওখানে সাপ্লাই দিচ্ছে আমাদের অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি থেকে যেটা ডিরাইভড হচ্ছে সেটা দিচ্ছে আমাদের ম্যাক্সিলারি ডিভিশন, আর ম্যান্ডিবুলার থেকে যেটা ডিরাইভ হচ্ছে সেটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। মোটর সাপ্লাইটি কি? মোটর সাপ্লাই আমরা জানি যে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, এটা হচ্ছে ডেরিভেটিভ অফ দি সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, এবং সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চের যে মেইন নার্ভটা সেটা হচ্ছে ফেশিয়াল নার্ভ। সুতরাং ফেসের মোটর সাপ্লাই পুরাটাই দেবে হচ্ছে আমাদের ফেশিয়াল নার্ভ। সো এটা গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আমরা আসি যে হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দি ডেঞ্জার এরিয়া অফ দি ফেস, বা ডেঞ্জার অফ দি এরিয়া অফ দি ফেসকে মানে কেন বলা হয় যেটাকে ডেঞ্জার এরিয়া। এটার জন্য আমরা একটু ফেসের ভেনাস ড্রেনেজের ব্যাপারে একটু আমরা আগে জেনে নিই। সো ফেসের ভেনাস ড্রেনেজ এরকম একটা ডায়াগ্রাম দিয়ে এটা বোঝানো যায়, এটা হচ্ছে একে দত্তের একটা ডায়াগ্রাম। যদি এক কথায় আমাদেরকে বলতে বলে যে ফেসের ভেনাস ড্রেনেজ কি হবে, তাহলে আনসার অবভিয়াসলি হবে হচ্ছে ফেশিয়াল ভেন। সো এখানে ফেশিয়াল ভেনের রাউটটা যদি আমরা দেখি, আমরা দেখতে পারতেছি যে আমাদের যে সুপ্রা অরবিটাল এবং সুপ্রা ট্রক্লিয়ার যে দুইটা আর্টারি ছিল, সেটার করেসপন্ডিং যে দুইটা ভেন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দি আইতে জয়েন করে ফর্ম করবে একটা ছোট একটা স্ট্রেচ ফর্ম করবে, এটাকে বলা হবে অ্যাঙ্গুলার ভেন। এই অ্যাঙ্গুলার ভেনটাই পরবর্তীতে কন্টিনিউশন হবে ফেশিয়াল ভেন হিসাবে, যেটা হচ্ছে আমাদের রেট্রোম্যান্ডিবুলার ভেনের অ্যান্টিরিয়র ডিভিশনটার সাথে কানেক্টেড হয়ে পরবর্তীতে ইন্টারনাল জুগুলার ভেনের সাথে এটা হচ্ছে ড্রেন করবে। ওকে, সো এটা জানা থাকলে আমরা জানতে পারবো যে আমাদের ডেঞ্জার এরিয়া কাকে বলে। সো ডেঞ্জার এরিয়া হচ্ছে ইট ইজ দি এরিয়া অফ দি আপার লিপ অ্যান্ড দি অ্যাডজয়নিং এরিয়া অফ দি নোজ। এখন এখানে আমি এই ছবিটা দিয়েছি, এটা ডাইরেক্টলি উইকিপিডিয়া থেকে একটা ছবি। এই ছবিটা একে দত্তের যে বইটা আছে এটা অনেকেই ফলো করেন। এখানের ছবিটা একটু প্রবলেম্যাটিক আর কি, এটা আমাদেরকে ফলো না করতে বলা হয়েছিল, কারণ এই যে ডেঞ্জার এরিয়া এটা একটা ট্রায়াঙ্গুলার এরিয়া হবে, ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা টিপটা থাকবে হচ্ছে আমাদের নোজের ব্রিজের দিকে। সো এই এরিয়াকে কেন হচ্ছে আমাদের ডেঞ্জার এরিয়া বলা হচ্ছে, কারণ এখানে হচ্ছে যে ভেনাস ড্রেনেজটা সেটা হয় হচ্ছে ফেশিয়াল ভেনের দ্বারা। সো ফেশিয়াল ভেন এটা হচ্ছে ডিভয়েড অফ ভ্যালভস এবং সে ডাইরেক্টলি ফেশিয়াল মাসেলের উপর থাকে, অর্থাৎ মাসেলগুলো যখন নাড়ানো হয় কোনো ম্যাস্টিকেশনের প্রসেসে বা কথা বলার প্রসেসে, তখন চেহারার বাইরে অর্থাৎ ক্রেনিয়ামের বাইরে থেকে কোনো সেপটিক এম্বোলাই ডাইরেক্টলি ফেশিয়াল ভেন দিয়ে ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে এবং ওইখানে যে থ্রম্বোসিস করতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল থ্রম্বোসিস করতে পারে সেটা। সো এই কারণে এই জায়গাটাকে বলা হচ্ছে ডেঞ্জারাস এরিয়া অফ দি ফেস। সো এখানে যে এই কথাগুলো যে ডিভয়েড অফ ভ্যালভস, রেস্ট ডাইরেক্টলি অন দি ফেশিয়াল মাসল, সেপটিক এম্বোলাই, থ্রম্বোসিস, এই কথাগুলো বলা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এই আনসারটা লেখার সময় আরেকটা জিনিস আমাদেরকে উল্লেখ করতে হবে যে কি রাউট দিয়ে এই ফেশিয়াল ভেনটা হচ্ছে আমাদের এই ক্যাভার্নাস সাইনাসের সাথে কানেক্টেড। সো এখানে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে এখানে আমরা দেখাইলাম যে ফেশিয়াল ভেনের শুরুতে যে অ্যাঙ্গুলার ভেনটা সেটা সুপিরিয়র অপথ্যালমিক ভেন দিয়ে ক্যাভার্নাস সাইনাসের সাথে কানেক্টেড হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে একটা ডিপ ফেশিয়াল ভেন, এটা হচ্ছে টেরিগয়েড ভেনাস ফ্লেক্সাস দিয়ে ক্যাভার্নাস সাইনাসে কানেক্টেড হতে পারে। আমরা সামনে যখন এই ক্যাভার্নাস সাইনাস নিয়ে আরো পড়বো তখন আমরা জানবো এটার সব কমিউনিকেশন বা ট্রিবিউটারি কি কি, তখন হয়তো জিনিসটা আরো ক্লিয়ার লাগবে। সো আপাতত এটুক আমাদের, যদি আমরা আনসারে এটুক লিখি যে এই ফেশিয়াল এই জায়গাটা কেন হচ্ছে আমাদের ডেঞ্জার এরিয়া বলা হয় এবং এই দুইটা রাস্তা কি কি যেটা দিয়ে ফেশিয়াল নার্ভ দিয়ে এই ইনফেকশনটা যেতে পারে ক্যাভার্নাস সাইনাসে, তাহলে এখানে এই আনসারে ভালো মার্কস পাওয়া যাবে। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি যে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি ওয়াই ফেশিয়াল আর্টারি ইজ টর্চুয়াস। আচ্ছা, সো এটার রিজন, টর্চুয়াস মানে হচ্ছে প্যাঁচানো, সোজা কথা। সো ফেশিয়াল আর্টারি টর্চুয়াস হওয়ার রিজনটা হচ্ছে যে আমাদের ফেশিয়াল আর্টারির যে কোর্সটা, এই কোর্সের মধ্যে আমাদের দেখা যায় যে ফ্যারিংস, ম্যান্ডিবল, তারপর হচ্ছে মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, এই সব কিছু এই কোর্সের রাস্তার মধ্যে পড়ে। সো এখানে আমরা যখন আমাদের ফ্যারিংস বা আমাদের ম্যান্ডিবল এই জিনিসগুলো যখন মুভমেন্ট হবে আইদার ডিগ্লুটিশনে বা স্পিচের সময়, তখন যাতে এই ফেশিয়াল আর্টারিতে টান না লাগে সেই জন্যই এই জিনিসটাকে টর্চুয়াস বানানো হয়েছে।
অর্থাৎ আনসারটা এরকম হবে যে ফেশিয়াল আর্চারি ইজ টর্চুয়াস টু অ্যাকোমোডেট ফর দি মুভমেন্ট অফ দি ফ্যারিংস অ্যান্ড মাসলস অ্যান্ড বোনস অফ দি ফেস ডিউরিং স্পিচ অ্যান্ড ডিগ্লুটিশন। ডান। নেক্সট কোয়েশ্চেনটা আমরা আসি যে ওয়াই ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট ইন দ্য ফেস। আচ্ছা, সো আমরা জানি যে ডিপ ফাসা বডির অনেক জায়গাতেই অ্যাবসেন্ট থাকে, যেমন ফেসে অ্যাবসেন্ট থাকে, দেন থোরাক্স অ্যাবডোমেনে অ্যাবসেন্ট থাকে। সো ফেসের বিষয়টা হচ্ছে কি যে ফেসের পুরো জায়গাটাই ডিপ ফাসা অ্যাবসেন্ট এক্সেপ্ট ওয়ান এরিয়া, যেটা হচ্ছে ডিপ ফাসা সারাউন্ডিং দি প্যারোটিড গ্ল্যান্ড। এবং এই ডিপ ফাসাটা হচ্ছে আমার সার্ভিক্যাল রিজনের যে ডিপ ফাসা সেখান থেকে হচ্ছে এটা ডিরাইভড। সো ডিপ ফাসা অ্যাবসেন্ট ইন দ্য ফেস কেন? কারণ আমরা জানি ডিপ ফাসা কাজটাই হচ্ছে টাইট করে ধরে রাখা কোনো একটা জিনিসকে। সো ডিপ ফাসা যদি ফেসে থাকতো তাহলে এই যে ফেশিয়াল বোনস বা ফেশিয়াল মাসলস সেগুলো আমরা কোনো মুভমেন্ট করতে পারতাম না। সো এখানে যে আমাদের ডিগ্লুটেশন বা যে স্পিচের যে প্রসেস সেটা তখন ইম্পসিবল হয়ে যেত। সো এই আনসারটা এটাই হবে যে ডিপ ফাসা ইজ অ্যাবসেন্ট ইন দ্য ফেস টু অ্যাকোমোডেট ফর দি মুভমেন্ট অফ দি facial muscles and bones in the process of deglutition and in the process of speech, as deep fascia is a tight sleeve which does not allow movement, এরকম কিছু একটা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চাই ভেনাস ড্রেনেজ অফ দি ফেস অলরেডি বলা হয়ে গেছে, এখানে জাস্ট ফেশিয়াল ভেইনের ফর্মেশন এবং কোর্সটা বলে দিলে আনসারটা কমপ্লিট হয়ে যায়, আর সাথে একটা ডায়াগ্রাম, এরকম একটা ডায়াগ্রাম দিলে অবশ্যই আনসারটা আরো রিচ হবে। আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস। এটা সম্ভবত রিসেন্টলি আসেনি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আসার মতনই একটা কোয়েশ্চেন এবং এটা পড়া আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। ল্যাক্রিমাল অ্যাপারেটাসে জাস্ট এই ছবি, এটা একে দত্তর ছবি, এটা একে আমরা জাস্ট এই পার্টগুলো বলে দিলেই আনসারটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। সো ল্যাক্রিমাল অ্যাপারেটাসের পার্ট কি কি আছে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেটা দুইটা পার্ট আছে, একটা অরবিটাল পার্ট, এটা হচ্ছে প্যালপেবরাল পার্ট। তারপর হচ্ছে কনজাংটিভাল স্যাক, যেটা হচ্ছে আমাদের চোখের কনজাংটিভার উপরে। তারপর হচ্ছে দুইটা ক্যানালিকুলাস দিয়ে, এটা হচ্ছে এই প্যাথটা কানেক্টেড হচ্ছে ল্যাক্রিমাল স্যাকের সাথে, একটা হচ্ছে সুপিরিয়র ক্যানালিকুলাস, একটা হচ্ছে ইনফেরিয়র ক্যানালিকুলাস, এবং ক্যানালিকুলাসের যে ওপেনিং সেটাকে বলা হচ্ছে ল্যাক্রিমাল পাংটা। ল্যাক্রিমাল স্যাক যেটা, সেটা হচ্ছে একটা ডাইলেটেড এরিয়া এবং সেটার একটা ইলংগেটেড এক্সটেনশনই হচ্ছে নেজো ল্যাক্রিমাল ডাক্ট। এই ডাক্টটা আলটিমেটলি ওপেন করছে হচ্ছে আমাদের ইনফেরিয়র মিটাস অফ দি নোজে। সো এখানে যদি এই কোশ্চেনটাও করানো হয় যে হোয়াট ইজ দ্য প্যাথওয়ে অফ টিয়ার বা রাইট অন দ্য প্যাথওয়ে অফ টিয়ার, তাহলে জাস্ট এই পার্টগুলো একের পর এক সিকোয়েন্সিয়ালি বললেই হবে। সো ইয়েস, দ্যাট ইজ অল। লেটস মুভ অন টু দি নেক্সট টপিক, দ্যাট ইজ নেক। আচ্ছা, নেক থেকে যে কোয়েশ্চেনটা করা হয়, নেক থেকে বেসিক্যালি কোয়েশ্চেনটা থাকে হচ্ছে অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ দি নেক রিলেটেড। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দি নেক খুব কমনলি একটা আসে না, অ্যাটলিস্ট ডিউ বোর্ডে আসেনি। সো বাট স্টিল পরীক্ষার আগে ওটা যদি আমরা দেখে যাই তাহলে অবশ্যই আরো ভালো হবে। সো আগে আমরা নেকটাকে, ট্রায়াঙ্গেলটাকে আমরা ডিমার্কেট করি। সো এটা একটা ছবি নেকের। অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলটাকে বলা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, অর্থাৎ এটা। এই ট্রায়াঙ্গেলটাকে ফার্দার আরো ছোট ছোট কিছু ট্রায়াঙ্গেলে ডিভিশন করা হয়েছে। যেমন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্যাস্ট্রিক মাসল। ডায়াগ্যাস্ট্রিক মাসল, এটা হচ্ছে অ্যান্টিরিয়র বেলি এবং এটা হচ্ছে পোস্টেরিয়র বেলি। এই ডায়াগ্যাস্ট্রিক মাসল এবং এটা হচ্ছে আমার বডি অফ দি ম্যান্ডিবল দিয়ে এখানে আরেকটা ছোট একটা ট্রায়াঙ্গেল বলা হচ্ছে, এটাকে হাফ ট্রায়াঙ্গেল বলা হচ্ছে কারণ এটার হাফ হচ্ছে মিড লাইনের এই পাশে। এটা হচ্ছে আমাদের একটা সাবমেন্টাল ট্রায়াঙ্গেল। দেন দুইটা বেলি অফ ডায়াগ্যাস্ট্রিকের মাঝে যেই ট্রায়াঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে আমাদের ডায়াগ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। দেন আরেকটা ট্রায়াঙ্গেল যেটা হচ্ছে এখানে আমাদের ওমোহয়েড এবং হচ্ছে আমাদের স্টার্নোহয়েড মাসল দ্বারা যে ট্রায়াঙ্গেলটা করা হচ্ছে, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটাকে বলা হচ্ছে আমাদের মাসকুলার ট্রায়াঙ্গেল। এবং লাস্টলি আমাদের জন্য যে ট্রায়াঙ্গেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যারোটিড ট্রায়াঙ্গেল। সো ক্যারোটিড ট্রায়াঙ্গেলের বাউন্ডারি এন্ড কন্টিনিউটি জিজ্ঞেস করা হয়। সো বাউন্ডারি হচ্ছে এখানে বাউন্ডারির ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ইন ফ্রন্ট এন্ড অ্যাবভ, ইন ফ্রন্ট এন্ড বিলো, কারণ যেহেতু এটা একটা একটা স্ল্যান্টেড স্ট্রাকচার, সো এখানে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র জিনিসটা আমাদেরকে মেনশন করে দিতে হবে। সো ইন ফ্রন্ট এন্ড অ্যাবভ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টেরিয়র বেলি অফ দি ডায়াগ্যাস্ট্রিক অ্যালং উইথ দি স্টাইলোহয়েড মাসল। ইন ফ্রন্ট এন্ড বিলো সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র বেলি অফ দি ওমোহয়েড, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর সেটার যে বেস, ট্রায়াঙ্গেলের যে বেসটা, সেটা ফর্ম হচ্ছে বাই দি অ্যান্টিরিয়র বর্ডার অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড। সাথে এখানে বলতে হবে ফ্লোরটা হচ্ছে এইটার নিচে, অর্থাৎ এটার ভিতরে এখানে আছে হচ্ছে থাইরোহয়েড মাসল, হায়োগ্লসাস মাসল, ইনফিরিয়র কনস্ট্রিক্টর এবং মিডল কনস্ট্রিক্টর মাসল। আর লাস্টলি এটার রুফটা হবে এটার উপরে যেটা ছিল, অর্থাৎ এখানে হবে হচ্ছে স্কিন অ্যান্ড সাবকিউটিনিয়াস টিস্যু। ডান। এখন আসি কন্টেন্ট অফ দি ক্যারোটিড ট্রায়াঙ্গেল। কন্টেন্টের মধ্যে এখানে ইম্পর্টেন্ট কিছু আর্টারি এবং ইম্পর্টেন্ট কিছু ভেইন এবং নার্ভ আছে। সো ফার্স্ট যে আর্টারিটা এখানে সবচেয়ে কমন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইটস টু টার্মিনাল ব্রাঞ্চেস, দ্যাট ইজ দি ইন্টারনাল অ্যান্ড দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সো এখানে আর্টারিটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারিটা, এখানে এসে আমরা জানি সম্ভবত C3-C4 রিজনটাতে এসে এটা হচ্ছে বাইফার্কেট করে এই এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হিসেবে।
সেকেন্ডলি এখানে অলসো এটাও বলতে হবে যে ক্যারোটিড আর্টারি উইথ ইটস ব্রাঞ্চেস, কারণ ক্যারোটিড আর্টারির অনেকগুলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির অনেকগুলো ব্রাঞ্চেসই আমরা এই এরিয়ার মধ্যেই দেখতে পাই। ওকে, নেক্সট আসি আমরা ভেইন। ভেইন হচ্ছে নেকের যে ইম্পর্টেন্ট ভেইনটা, অর্থাৎ ইন্টারনাল জাগুলার ভেইন উইথ ইটস ট্রিবিউটারিজ, সেটাও এখানে এই ট্রায়াঙ্গেলেই লোকেটেড। আর নার্ভের মধ্যে কি আছে এখানে? নার্ভের মধ্যে এখানে আছে একটা হচ্ছে স্পাইনাল পার্ট অফ দি অ্যাক্সেসরি নার্ভের একটা পোর্শন এখানে দেখতে পাওয়া যায়। হাইপোগ্লসাল নার্ভটা একটু দেখতে পাওয়া যায়। ভেগাস নার্ভ সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ক্যারোটিড শীতেরই কন্টেন্ট, সেখানে দেখতে পাওয়া যায়। এবং সার্ভিক্যাল পার্ট অফ দি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, আমরা জানি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক একদম বেস অফ দি স্কাল থেকে হচ্ছে কক্সিস পর্যন্ত হচ্ছে এক্সটেনশন, সেটাও এখানে দেখতে পাওয়া যায়। তাছাড়া এখানে আদার স্ট্রাকচার কিছু বলা যেতে পারে, যেমন হচ্ছে যে অ্যাপেক্স অফ দি প্যারোটিড গ্ল্যান্ড মাঝে মধ্যে এখানে নেমে আসতে পারে, কিছু লিম্ফ নোড থাকতে পারে, এবং ক্যারোটিড শীট উইথ ইটস কন্টেন্টস। কন্টেন্টস আলাদাভাবে বলা হয়েছে, বাট ক্যারোটিড শীট কথাটাও এখানে বলা যেতে পারে। দেন আনসারটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। গেল, তারপরে আমরা চলে যাই ক্যারোটিড শীথ, ডাইরেক্ট ক্যারোটিড শীথে আমরা চলে যাই। আচ্ছা, ক্যারোটিড শীথ। সো ক্যারোটিড শীথে কি, ক্যারোটিড শীথটা কি জিনিস, এটার ডেফিনেশনটা হচ্ছে যে ইট ইজ আ টিউবুলার ইনভেস্টমেন্ট অফ দি ডিপ সার্ভিক্যাল ফাসা। অর্থাৎ আমরা জানি যে আমাদের নেকে যে ফাসা ডিপ ফাসা, সেটাকে বলা হচ্ছে ফাসা কোলাই। এটার হচ্ছে 3টা লেয়ার থাকে, ইনভেস্টিং লেয়ার, প্রি ট্র্যাকিয়াল লেয়ার এবং প্রি ভার্টিব্রাল লেয়ার। এখান থেকে 2টা লেয়ার, প্রি ট্র্যাকিয়াল এবং প্রি ভার্টিব্রাল, এই 2টা লেয়ার মিলেই এখানে যে মেইন আমাদের কন্টেন্টটা আছে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের, অর্থাৎ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, জুগুলার ভেইন এবং হচ্ছে ভেগাস নার্ভ, এই 3টা স্ট্রাকচারকে একসাথে ইনকম্পাস করে রাখে। সো এই পুরো স্ট্রাকচারটাকে অ্যাজ এ হোল বলা হচ্ছে ক্যারোটিড শীথ। সো ক্যারোটিড শীথের ফর্মেশন কি? ফর্মেশন হচ্ছে যে এটার অ্যান্টেরিয়র ফর্ম বাই দি প্রি ট্র্যাকিয়াল ফাসা এবং পোস্টেরিয়র ওয়াল ফর্ম বাই দি প্রি ভার্টিব্রাল ফাসা, যে দুটো আমরা জানি হচ্ছে সার্ভিক্যাল ফাসার, ডিপ সার্ভিক্যাল ফাসার দুইটা লেয়ার আর কি। এটার মিডিয়ালি হচ্ছে এখানে আমরা যদি এখানে এটার কন্টেন্ট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাটারালি থাকছে হচ্ছে আমাদের ইন্টারনাল জাগুলার ভেইন, মিডলে থাকছে হচ্ছে আমাদের ভেগাস নার্ভ, এবং মিডিয়ালি থাকছে হচ্ছে আমাদের কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা মনে রাখার বিষয় যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ইজ নট অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য কন্টেন্ট অফ ক্যারোটিড শীট, সেটা ক্যারোটিড শীট পিয়ার্স করে সেটা হচ্ছে আলাদাভাবে চলে যায়। সাথে এখানে যেটা পড়তে হয় সেটা হচ্ছে দ্য স্ট্রাকচারস পিয়ার্সিং দি ক্যারোটিড শীট। সো একটা তো বললামই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তাছাড়া ইন্টারনাল জাগুলার ভেইনের যে হচ্ছে ট্রিবিউটারিজগুলো থাকে সেগুলো পিয়ার্স করবে, এবং আদার যে ক্রেনিয়াল নার্ভগুলো ভেগাসের সাথেই থাকে, অর্থাৎ গ্লসোফেরেঞ্জিয়াল, অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল, সেগুলো এই স্ট্রাকচারটাকে পিয়ার্স করবে। আচ্ছা, সো এখানে একটা জিনিস যেটা হচ্ছে আমরা ল্যাটারাল টু মিডিয়াল অনেক সময় ভুলে যাই যে কোনটা ভেইনটা কি ল্যাটারালি থাকে নাকি আর্টারিটা ল্যাটারালি থাকে। সো এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে যে নেকের সাইডে যদি কখনো কাটা হয় বা ছুরি দিয়ে আঘাত করা হয়, তখন ফার্স্ট স্ট্রাকচারটা যেটা কাটা পড়ে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল জাগুলার ভেইন। সো এটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা মনে রাখতে পারবো যে ল্যাটারাল সাইডে হচ্ছে আমাদের জুগুলার ভেইনটা ল্যাটারাল সাইডে থাকে। আচ্ছা, নেক্সট কামিং যে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, বা হচ্ছে এটার অ্যাপ্লাইড ক্লিনিক্যাল অ্যানাটমিটা কি। ক্লিনিক্যাল অ্যানাটমিটা হচ্ছে যে এই ক্যারোটিড শীটটা অফেন এটাকে হচ্ছে এক্সপোজ করতে হয় যখন নেকের ব্লক ডিসেকশন করা হয়, যখন হচ্ছে আমাদের নেকের যে ডিপ সার্ভিক্যাল লিম্ফ নোডসগুলো আছে সেগুলোকে যদি কোনো কারণে রিমুভ করতে হয়, তখন হচ্ছে এই জায়গাটা আমাদেরকে এক্সপোজ করতে হবে। আই থিঙ্ক দ্যাটস অল অ্যাবাউট ক্যারোটিড শীট। সো মুভিং অন, মাস্কুলার ট্রায়াঙ্গলটা তো আমি একটু পরে আসি। লেটস মুভ অন টু স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। এটা নার্ভ সাপ্লাই, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। আচ্ছা, ইফেক্ট অফ লেশনটা। আচ্ছা, সো স্টার্নোক্লিডোমাস্টয়েড আমরা মাসলটা দেখতে পারতেছি, এটাই নেকের সবচেয়ে বড় মাসল এবং সবচেয়ে প্রমিনেন্ট যে মাসলটা আমরা জানি সেটাই হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড। স্টার্নোক্লিডোমাস্টয়েডের অরিজিন ইনসারশনটা আসলে তার নামের মধ্যেই আছে যে স্টার্নোক্লিডোমাস্টয়েড। সুতরাং সেটার অরিজিন হচ্ছে 2টা হেড দিয়ে। একটা হচ্ছে স্টার্নাল হেডটা আসতেছে হচ্ছে আপনাদের ম্যানুব্রিয়াম স্টার্নি, যে অ্যান্টেরিয়ার সারফেস, আপার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়ার সারফেস, সেখান থেকে। আর ক্ল্যাভিকুলার হেডটা আসতেছে হচ্ছে আপনাদের ক্ল্যাভিকলের মিডিয়াল 1/3 অ্যান্টেরিয়ার সারফেস এবং আপার বর্ডার থেকে। এখানে অরিজিন হয়ে এই মাসলটা ইনসারশন নিবে ম্যাস্টয়েড প্রসেসে, এবং ম্যাস্টয়েড প্রসেস থেকে একদম এক্সটেন্ড করে সেটা হচ্ছে ম্যাস্টয়েড পার্ট অফ দি টেম্পোরাল বোন এবং ল্যাটারাল হাফ অফ দি সুপিরিয়র নিউক্লিয়ার লাইন অফ দি অসিপিটাল বোন। আপনারা যারা এখানে আর্টিকুলেটেড স্কালটা দেখছেন তারা দেখবেন যে এখানে একদম টেম্পোরাল বোনের সাথে অসিপিটাল বোনটা একদম কন্টিনিউয়াস লাইনটা দেখাই যায় অলমোস্ট। সো এই পুরো লাইন দ্বারাই হচ্ছে এই স্টার্নোক্লিডোমাস্টয়েডের অরিজিন।
নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে মেইন নার্ভ সাপ্লাইটা হচ্ছে স্পাইনাল পার্ট অফ দি অ্যাক্সেসরি নার্ভ, কিন্তু সাথে আরেকটা নার্ভ সাপ্লাইয়ের কথা বলতে হবে যেটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ, অর্থাৎ এই মাসেলের যে প্রোপ্রিওসেপটিভ রিসেপ্টর আছে যেটা আমরা ফিজিওলজিতে পড়ে থাকি, সেইটার নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে ভেন্ট্রাল রামাই অফ C2 and C3 নার্ভ ফাইবার্স। সো কামিং টু অ্যাকশন, অ্যাকশন হচ্ছে একটা মাসল যদি ইউনিল্যাটারালি কাজ করে তাহলে সেটা একরকম ফাংশন করবে, সেটা যদি বাইল্যাটারালি দুটো একসাথে কাজ করে তাহলে সেটা আরেক রকম ফাংশন করবে। সো বাইল্যাটারাল ফাংশন হলে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে সার্ভিক্যাল কলাম, যেটা সেটাকে ফ্লেকশন ঘটাবে, অর্থাৎ চিনটা হচ্ছে আমাদের স্টার্নামের দিকে নিয়ে আসবে। যদি ইউনিল্যাটারাল ফ্লেকশন হয় তাহলে দুইটা ফাংশন করতে পারে, একটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন অফ দি সার্ভিক্যাল কলাম, অর্থাৎ হেডটা এই দিকে নিয়ে আসবে, অথবা রোটেশন অফ দি চিন টুয়ার্ডস দি অপোজিট শোল্ডার, অর্থাৎ চিনটা আমরা অপোজিট শোল্ডার দিকে নিয়ে যাব, এবং এই মুভমেন্টটাই করলে আমরা করে দেখতে পারি যে স্টার্নোক্লিডোমাস্টারটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট হয়ে যায়। ওকে, আর লাস্ট এটার সাথে যে জিনিসটা সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে এটার অ্যাকশনের মধ্যে আরেকটা কথা মেনশন করা খুবই ভালো, যে এটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্সেসরি মাসল অফ ইন্সপিরেশন ফ্রম অ্যাবভ। এটা আমরা ফিজিওলজিতে রেসপিরেশন চ্যাপ্টারে পড়ে থাকি যে মাসলস অফ ইন্সপিরেশন কে কে, তখন অ্যাক্সেসরি মাসল হিসেবে আমরা স্টার্নোক্লিডোমাস্টারটা ইউজুয়ালি মেনশন করে থাকি। ওকে, নেক্সট এটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমি। যেটা অ্যাপ্লাইড অ্যানাটমি হচ্ছে যেটা হচ্ছে যে যদি এখানে এক সাইডের মাসল হাইপারটনিয়া হয়ে যায়, অর্থাৎ এখানে রিপিটেড পেইনফুল কন্ট্রাকশন হয়ে যায়, তখন যেই কন্ডিশনটা হয় সেটাকে বলা হয় স্প্যাসমোডিক টর্টিকোলিস। এই জিনিসটাই হচ্ছে এটার ক্লিনিক্যাল অথবা অ্যাপ্লাইড অ্যানাটমি। Okay, moving on to the next question, যে write briefly on the articulation of the first cervical vertebra. আচ্ছা, সো এটা বেসিক্যালি একটা ভাইবার কোয়েশ্চেন, হার্ড পার্টের কোয়েশ্চেন, মাঝে মধ্যে রিটেনে চলে আসছে হয়তোবা। সো যে কোনো দুইটা ভার্টিব্রার মধ্যে কিছু কমন জয়েন্ট অলওয়েজ ফর্মড হয়, যেমন ভার্টিব্রার বডির সাথে আরেকটা ভার্টিব্রার বডি যে জয়েন্টটা ফর্ম করবে সেটা হচ্ছে একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। দেন দুইটা যে আমার ফ্যাসেট থাকে, মানে অর্থাৎ সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের মধ্যে যে ফ্যাসেটগুলো থাকে এখানে ফর্ম হয় হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেন ল্যামিনা টু ল্যামিনা অ্যান্ড স্পাইনাস প্রসেস টু স্পাইনাস প্রসেস, এগুলো হচ্ছে অনেক টাইপ অফ ফাইব্রাস টিস্যু দিয়ে এখানে কিছু একটা পয়েন্ট ফর্ম করতে হয়, এগুলো সব হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। সো ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা যেটা অ্যাটলাস, সেটার জন্য স্পেসিফিক একটা বোন ফর্ম হয় যেটা হচ্ছে আমাদের অসিপিটাল বোনের সাথে, অসিপিটাল বোনের কন্ডাইলার প্রসেসের সাথে, এবং ওটা নামেই বোঝা যাচ্ছে ইটস আ কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো বেসিক্যালি তিন টাইপের জয়েন্ট হচ্ছে কমন ফর অল ভার্টিব্রা, এবং ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা থেকে একটা এক্সট্রা টাইপ অফ জয়েন্ট এখানে আমরা দিতে পারি। ওকে, সো নাও লেটস মুভ অন টু দি প্রিভিয়াস কোয়েশ্চেন, যেটা হচ্ছে মাস্কুলার ট্রায়াঙ্গেল। মাস্কুলার ট্রায়াঙ্গেলটা অত কমনলি আসে না, তাও চলে আসতেই পারে, মানে আসলে আসতে পারে না এরকম কিছু নাই এখানে। এখানে আমি যেটা ডায়াগ্রামে দেখালাম কিছুক্ষণ আগে, এই মাস্কুলার ট্রায়াঙ্গেলটার এটার বাউন্ডারি হচ্ছে মিডলে হচ্ছে অ্যান্টিরিয়র মিডিয়ান লাইন, যেটা হচ্ছে সিমফাইসিস মেন্টি থেকে একদম সিমফাইসিস পিউবিস পর্যন্ত একটা স্ট্রেট লাইন কানেক্ট করি আমরা। তারপরে হচ্ছে বিহাইন্ড অ্যান্ড অ্যাবভ যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের ওমোহায়েড মাসল, সুপিরিয়র বেলি অফ দি ওমোহায়েড মাসল, এবং আমার যেটা হচ্ছে বিহাইন্ড অ্যান্ড বিলো সেটা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র বর্ডার অফ দি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। কন্টেন্টের মধ্যে এখানে এই মাস্কুলার ট্রায়াঙ্গেলের হচ্ছে কোনো ইম্পর্টেন্ট সেরকম কন্টেন্ট থাকে না, তবে এটার ফ্লোরের নিচে অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা থাইরয়েড গ্ল্যান্ড, ল্যারিংস, ট্র্যাকিয়া, অর্থাৎ নেকের যত ডিপ ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে সব হচ্ছে আমরা এই মাস্কুলার ট্রায়াঙ্গেলের ভিতরে পাই। আই থিঙ্ক দ্যাট ইজ অল অ্যাবাউট নেক। এখন হ্যাঁ, আমরা মুভ অন করতেছি আমাদের পরের টপিকে, যেটা হচ্ছে দ্য ডিফারেন্ট ব্লাড ভেসেলস অ্যান্ড ভেনাস সাইনাস অফ হেড অ্যান্ড নেক। সো ফার্স্ট কোয়েশ্চেনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ক্যাভার্নাস সাইনাস। খুবই ইম্পর্টেন্ট এটা, বোথ রিটেন ভাইভা সবকিছুর জন্যই। ক্যাভার্নাস সাইনাসের আমরা বেসিক স্ট্রাকচারটা আমরা অলরেডি বলে ফেলেছি, যখন আমরা কিছু বেসিক কথা বলে ফেলেছি যখন আমরা যে ওই টেঞ্জের এরিয়ার কথা বললাম। সো সাইনাস অ্যাকচুয়ালি কি জিনিস বা কি কি টাইপের সাইনাস আছে এবং তাদের কমিউনিকেশনের পুরা রাউটটা হচ্ছে বেসিক্যালি এটা ব্রেন আইবলের পার্ট। আপাতত জাস্ট ক্যাভার্নাস সাইনাসের স্পেসিফিক জিনিসগুলো আমরা জানতে পারি। সো ক্যাভার্নাস সাইনাস থেকে জানতে হয় যে এটার কমিউনিকেশন কি, ট্রিবিউটারিজ কি, এবং স্ট্রাকচার পাসিং থ্রু কি। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স তো হচ্ছে আমরা যেটা আমরা যেটা হচ্ছে ডেঞ্জার এরিয়া অফ ফেস বলেছিলাম, সেটাই হচ্ছে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। সো এক এক করে আসি আমরা। ফার্স্ট হচ্ছে স্ট্রাকচার পাসিং থ্রু দ্য সাইনাসে আমরা আসি। স্ট্রাকচার পাসিং থ্রু এর মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সারাউন্ডেড বাই আ প্লেক্সাস অফ সিম্প্যাথেটিক নার্ভস। সেকেন্ড স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের অ্যাবডিউসেন নার্ভ, এবং লাস্টলি ল্যাটারাল ওয়ালে
অনেকগুলো স্ট্রাকচার একসাথে পিয়ার্স করে এটাকে একসাথে গ্রুপ করে বলা হয়। এখানে হচ্ছে আমাদের যে ক্রেনিয়াল নার্ভগুলা সিকোয়েন্সিয়ালি এই জায়গাটা পিয়ার্স করে, অর্থাৎ অকিলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ এবং হচ্ছে অপথ্যালমিক অ্যান্ড ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এই নার্ভগুলো হচ্ছে ল্যাটারাল ওয়ালটা পিয়ার্স করে। তারপরে আসি আমরা ট্রিবিউটারিজে আসি। আমরা যদি এখানে একটা ছবি দেখি তাহলে ট্রিবিউটারিজ এবং কানেকশনটা অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। সো এই দুইটা হচ্ছে আমাদের ক্যাভার্নাস সাইনাস, এখানে একটা এবং এখানে একটা থাকে অন দ্য টু সাইডস অফ দি বডি অফ দি স্ফেনয়েড বোন। এখানে তাদের ট্রিবিউটারিজ কি কি থাকে, একটা হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, যেটা কথা আমি অলরেডি ওই ফেশিয়াল এরিয়া কি বলে ফেশিয়াল ভেইনের কমিউনিকেশনে বলে আসছি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার, এই অ্যাঙ্গুলার ভেইন দ্বারা, এই সুপিরিয়র অপথ্যালমিক ভেইন দ্বারা ক্যাভার্নাস সাইনাসে কিছু সেপ্টিক এমবলি চলে আসতে পারে। সো একটা ট্রিবিউটারি হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, যেটা হচ্ছে চলে যাবে ডাইরেক্ট অরবিটে। সো সুপিরিয়র অপথ্যালমিক ভেইন যেহেতু আছে, নিশ্চয়ই একটা ইনফেরিয়র অপথ্যালমিক ভেইনও থাকবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিবিউটারি। তারপরে আমরা জানি যে আমাদের বডির অনলি ট্রু এন্ড আর্টারি হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ দি রেটিনা, সেটার করেসপন্ডিং ভেইন সেন্ট্রাল ভেইন অফ দি রেটিনা হচ্ছে এই ক্যাভার্নাস সাইনাসের একটা ট্রিবিউটারি। তারপরে দেখা যাচ্ছে যে মিডল সেরেব্রাল ভেইন, সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইন, এটা হচ্ছে এখানকার আরেকটা ট্রিবিউটারি, এই দিক দিয়ে যেটা যাচ্ছে। সো সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইন যেহেতু আছে, ইনফেরিয়র সেরেব্রাল ভেইনও থাকবে, সো এটা হচ্ছে আরেকটা ট্রিবিউটারি। আর লাস্ট ট্রিবিউটারি হচ্ছে নিজে একটা সাইনাস, যেটা হচ্ছে স্ফেনোপ্যারাইটাল সাইনাস। নেক্সট আসি আমরা কমিউনিকেশনস। কমিউনিকেশনসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রান্সভার্স সাইনাসে ডাইরেক্ট একটা কমিউনিকেশন আছে সুপিরিয়র পেট্রোসাল সাইনাস দিয়ে, এবং সেটার নিচে ডাইরেক্ট নিচে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস দিয়ে আরেকটা কমিউনিকেশন হচ্ছে ডাইরেক্ট তার ইন্টারনাল জেকুলার ভেনের সাথে। টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, সেটার সাথেও আমরা পরিচিত ছিলাম হচ্ছে ওই ক্লিনিক্যাল অ্যানাটমি অফ ফেশিয়াল ভেনের সময় যখন পড়েছিলাম তখন। সেটার সাথেও তার অনেক কমিউনিকেশন হবে উইথ মাল্টিপল এমিসারি ভেন্স। আর ফেশিয়াল ভেনের সাথে যে দুইটা রাস্তা দিয়ে তার কমিউনিকেশন হবে সেটা তো অলরেডি আগে থেকে বলা হয়েছে। লাস্টলি সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, যেটা হচ্ছে প্যারাইটাল বোনে থাকে, সেটার সাথে তার একটা কমিউনিকেশন হবে এই সুপারফিশিয়াল মিডল সেরেব্রাল ভেইনটা দিয়ে, যেটা এখানে কেটে দেওয়া হচ্ছে, সেখান দিয়ে সে উপরে এই সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের সাথে সে কমিউনিকেট করতে পারবে। So that's all about cavernous sinus. Now let's come to the origin, termination and area of drainage of the internal jugular vein. So internal jugular vein, এটার origin হচ্ছে it is a continuation of the sigmoid sinus, অর্থাৎ ক্রেনিয়ামের যে sigmoid sinus সেটা যখন জুগুলার ফোরামেন দিয়ে যখন এই কন্টিনিউ করে তখন থেকেই সেই পোর্শনটা থেকেই সেটাকে বলা হয় ইন্টারনাল জুগুলার ভেইন। তারপরে এটার যখন আমরা এরিয়া অফ ড্রেনেজ বলবো, এরিয়া অফ ড্রেনেজটা আমরা যদি ডিরেক্টলি জাস্ট এটার ব্রাঞ্চেসের নামগুলো বলে দিই তাহলে মোটামুটি এই জায়গাটা কভারড আপ হয়ে যায়। আচ্ছা, টার্মিনেশনটা আমরা আগে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা দেখে আসি, দেন আমাদের কাছে টার্মিনেশনটা ক্লিয়ার হবে যদি আমরা দুটো জিনিস একসাথে আমরা কম্পেয়ার করি। আচ্ছা, সো এক্সটার্নাল ক্যারোটিডটা আমরা আগে একটু দেখে আসি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চেসগুলো বলতে বলা হয়েছে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চেস, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন রিটেন ভাইভা সব কিছুর জন্যই। এবং এখানে এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে একটা ফিগার হচ্ছে এঁকে দিলে এবং এখানে খুবই ভালো মার্কস পাওয়া যায়। ফিগারটা অত ডিফিকাল্ট না, মানে ফিগারটা জাস্ট একটা আর্টারির এবং ওখান থেকে হচ্ছে মিডিয়াল ল্যাটারাল যেখানে যেখানে যেই আর্টারিটা আমরা পড়বো ওই আর্টারিটাই এঁকে দিলে এখানে ভালো মার্কস পাওয়া যাবে। সো আমরা আসি হচ্ছে আমাদের এই আর্টারির ব্রাঞ্চেসগুলো। সো ব্রাঞ্চেসগুলো যখন আমরা পড়বো আমাদেরকে ফার্স্ট যে জিনিসটাই জানতে হবে যে আমাদের নেক থেকে আপওয়ার্ডস আমাদের কি কি স্ট্রাকচার আছে, বিকজ নিশ্চয়ই ওই স্ট্রাকচারগুলোকে হচ্ছে এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি সাপ্লাই দিবে। সো আমরা চিন্তা করি যে ফার্স্ট অফ অল আমাদের নেকের থেকে আছে ফ্যারিংস, ল্যারিংস, এরকম অনেকগুলো স্ট্রাকচার আছে। সো ওখানে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল একটা ব্রাঞ্চ মিডিয়াল সাইড থেকে আসবে। সো নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। তারপরে মুভিং আপওয়ার্ডস থাইরয়েড গ্ল্যান্ডে একটা ব্রাঞ্চ দিবে, এটা যেটা হবে হচ্ছে আমাদের সুপিরিয়র থাইরয়েড আর্টারি। টাঙে একটা ব্রাঞ্চ দিবে যেটা হবে লিঙ্গুয়াল আর্টারি, এবং রেস্ট অফ দ্য ফেসে আরেকটা ব্রাঞ্চ দিবে যেটা হবে হচ্ছে আমাদের ফেশিয়াল আর্টারি। পিছনে আমাদের এই ফেসের পিছনে সে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে অরিকুলার পিছে অর্থাৎ পোস্টেরিয়র অরিকুলার আর্টারি, আর একটা হচ্ছে অসিপিটাল রিজনে যেটা হচ্ছে আমাদের অসিপিটাল আর্টারি। আর লাস্টলি এই কথাটা আমি আগেও বলেছিলাম যে এই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, মানে দুইটা টার্মিনাল ভাগে ভাগ হয়ে যায় বিহাইন্ড দি নেক অফ দি ম্যান্ডিবল। একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। সো দিস আর অল দি ব্রাঞ্চেস অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এখন আমরা আসি তাহলে এটার সাথে আমরা ইন্টারনাল জুগুলার ভেইনটা কম্পেয়ার করে দেখি যে তাহলে কোনটা কিরকম।
আচ্ছা, ইন্টারনাল জুগুলার ভেইন যেটা আমি বলেছিলাম, এটার অরিজিনটা হচ্ছে ফ্রম দি সিগময়েড সাইনাস। যখন সিগময়েড সাইনাসটা হচ্ছে জুগুলার ফোরামেন দিয়ে কন্টিনিউ করে, তখন সেটাকে আমরা ইন্টারনাল জুগুলার ভেইনটা বলি। এটার ট্রিবিউটারিজ ইজ অলমোস্ট সিমিলার টু দি ব্রাঞ্চেস অফ দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, অর্থাৎ এখানেও সুপিরিয়র থাইরয়েড ভেইন, লিঙ্গুয়াল ভেইন, দেন হচ্ছে অসিপিটাল ভেইন, এই কথা, কমন ফেশিয়াল ভেইন, এই কথাগুলো আসবে। সাথে এখানে কিছু এক্সট্রা ট্রিবিউটারিজ আসবে, যেমন হচ্ছে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। এটা আমরা দেখেছিলাম ক্যাভার্নাস সাইনাসে পড়ার সময়, আমরা দেখেছিলাম যে ক্যাভার্নাস সাইনাস এই ট্রিবিউটারিটা দ্বারাই হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইনের সাথে কমিউনিকেট করে। আরেকটা আসবে হচ্ছে মিডল থাইরয়েড ভেইন, এবং আরেকটা হচ্ছে থোরাসিক ডাক্ট। কারণ আমরা জানি যে এই থোরাসিক ডাক্ট যেটা হচ্ছে লিমফ্যাটিক, আমাদের লিমফ্যাটিক সিস্টেমের একটা চ্যানেল করে, সেটা হচ্ছে ডাইরেক্টলি এসে এই জুগুলার ভেইনের মধ্যে হচ্ছে ড্রেন করে। লাস্টলি আমরা এটা টার্মিনেশনটা দেখি। টার্মিনেশন, আমরা এই জিনিসটা জানি যে আমাদের ইন্টারনাল জুগুলার যে ভেইনটা, সেটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান ভেইন, অর্থাৎ যে ভেইনটা আমাদের হাত থেকে আসে, এই ভেইনটার সাথে কানেকশন করে সে ফর্ম করে হচ্ছে ব্র্যাকিওসেফালিক ভেইন, এবং পরবর্তীতে লেফট অ্যান্ড রাইট দুইটা ব্র্যাকিওসেফালিক ভেইন একসাথে জয়েন করে ফর্ম করে হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি অরিজিন, টার্মিনেশন অ্যান্ড এরিয়া অফ ড্রেনেজ অফ দি ইন্টারনাল জুগুলার ভেইন। তাছাড়া আলাদা কিছু ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে এমিসারি ভেইন এবং ডিপ্লয়িক ভেইন। So emissary veins are those blood vessels which connect the intracranial venous sinuses with the extracranial veins. অর্থাৎ আমরা অনেক সময় বোনস যখন পড়ি, যে প্যারাইটাল, অসিপিটাল, এখানে অনেক সময় দেখা যায় যে এমিসারি ভেইনের কথাটা বলা হয়েছে। এগুলো হচ্ছে জাস্ট এই বোনসের বাইরে যেই ভেইনগুলো আছে সেটার সাথে বোনসের ভিতরে যে সাইনাসগুলো থাকে, সিগময়েড সাইনাস, দেন হচ্ছে স্যাজিটাল সাইনাস, এগুলোর সাথে যে কানেক্টিং যে ব্লাড ভেসেলস, সেটাকে হচ্ছে এমিসারি ভেইন বলা হয়। Diploic vein কি? Diploic veins are the veins which are located in the middle diploe of the flat bones. অর্থাৎ আমরা জানি যে ফ্ল্যাট বোনস, কালার ফ্ল্যাট বোন যতগুলো আছে, প্যারাইটাল, ফ্রন্টাল, এগুলোর স্ট্রাকচারটা হচ্ছে একটা আউটার টেবিল থাকে এবং একটা ইনার টেবিল থাকে, এবং মিডল এরিয়াটাকে বলা হয় ডিপ্লয়। এই ডিপ্লয়ের মধ্যেই যেই ভেইনটা থাকে সেটাকে বলা হচ্ছে ডিপ্লয়িক ভেইন। এই কোয়েশ্চেনটা আসলে হয়তো বা জাস্ট একটা বলতে পারে, একটা ডেফিনেশন দিতে পারে, তার বাইরে আর কিছু আসার কথা নেই। সো ইয়েস, মুভিং অন টু দ্য নেক্সট চ্যাপ্টার। সো প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড থাইমাস। আচ্ছা, সো এখানে আমরা যদি দেখি যে এখান থেকে কমন কোয়েশ্চেনটা আসে হচ্ছে এদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অথবা লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা হচ্ছে আঁকতে বলা হয়। সো এই ক্ষেত্রে আমার ওপিনিয়নে রিটেনের মধ্যে সবসময় এই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো অ্যাভয়েড করাটাই বেস্ট, কারণ এই জিনিসগুলো আঁকতেও অনেক টাইম লাগে, এবং দেখা যায় যে এই জিনিসগুলো যখন আমরা আঁকতে যাই তখন এগুলোতে হচ্ছে মানে মার্কস কাটার অনেক স্কোপ থাকে। সো এই কোয়েশ্চেনগুলো যদি আমরা স্কিপ করে রাদার আমরা কোনো একটা অবজেক্টিভ ওরিয়েন্টেড কোয়েশ্চেন আনসার করি, দেখা যায় যে মার্কটা ওখান থেকে বেশি আসে। তাও যদি এটা ড্র করতেই হয়, যদি অন্য কোনো কোয়েশ্চেন স্কিপ করার কারণে এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করতে হয়, তখন সেজন্য আমরা এটা তাও প্রিপেয়ার করে যাব। বাট আমার মতে যেই হিস্টোলজিক্যাল স্ট্রাকচারগুলো আছে, সেগুলো হচ্ছে একটা সিস্টেমের সব স্ট্রাকচার একসাথে এনে দেন জিনিসটা পড়াটা আরো বেটার। তাহলে আমরা কম্পারেটিভলি পড়তে পারবো যে কোন হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের কোন বেসিক্যালি ডিস্টিংগুইশিং ফিচারটা আছে। সো আমরা যত হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে সব একদম লাস্টে, মানে হেড নেকের সেশনের লাস্টে যে আমরা একসাথে দেখব। নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা। এক্সপ্লেন অ্যানাটমিক্যালি, হিস্টোলজিক্যালি ওয়াই ইনফ্লামেশন অফ দি প্যারোটিড গ্ল্যান্ড ইজ পেইনফুল। আচ্ছা, সো এই জিনিসটা আমি আগেই বলেছিলাম যে প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে একমাত্র রিজন আমাদের ফেসে যেখানে হচ্ছে একটা স্লিভ অফ ডিপ ফাসা থাকে, যেটা হচ্ছে আমাদের সার্ভিক্যাল ডিপ ফাসারই একটা এক্সটেনশন। যেহেতু এটা ডিপ ফাসা, আমরা জানি ডিপ ফাসা খুবই টাইট, আগেও বলেছি খুবই টাইট, এবং সেটার কাজই হচ্ছে টাইট করে ধরে রাখা। সুতরাং প্যারোটাইটিস অথবা প্যারোটিড গ্ল্যান্ডটা যখন ফুলে যায়, তখন হচ্ছে সে যেহেতু এখানে অনেক টাইট একটা স্ট্রাকচারের মধ্যে সে বাউন্ড, এখানে যেই নার্ভটা থাকে, স্পেসিফিক্যালি যে গ্রেট অরিকুলার নার্ভটা থাকে এখানে সাপ্লাই দেয়, এটা কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম আমি, ওই নার্ভটা স্টিমুলেটেড হয়, পেইনফুল স্টিমুলেটেড হয়, যে কারণে ইনফ্লামেশন অফ দি প্যারোটিড গ্ল্যান্ড ইজ পেইনফুল। সো এই আনসারটা আমাদেরকে এইভাবে লিখতে হবে যে parotid gland is the only region of the face which is surrounded by a tight sleeve of deep fascia. As a result, due to swelling of the parotid gland, the nerves in this region, specifically the great cervical nerve, are painfully stimulated. As a result, inflammation of the parotid gland is painful. Moving on to the next question, thymus is called a primary lymphoid organ. আচ্ছা, এই জিনিসটা আমরা জেনারেল হিস্টোলজিতে পড়বো যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, লিম্ফয়েড অর্গানকে বেসিক্যালি দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে ওইসব লিম্ফয়েড অর্গানদেরকে বলা হয় যেখানে হচ্ছে আমাদের লিম্ফোসাইট আইদার প্রোডাকশন অর ম্যাচুরেশন হয়।
সো আমরা জানি যে প্রাইমারি লিম্ফোয়েড অর্গান দুটোই, একটা হচ্ছে বোন ম্যারো আর একটা হচ্ছে থাইমাস। বি লিম্ফোসাইট যেটা সেটা হচ্ছে বোন ম্যারোতেই ম্যাচুরেশন এবং প্রোডাকশন হয়, এবং টি লিম্ফোসাইট সেটা হচ্ছে বোন ম্যারোতে প্রোডাকশন হয় এবং ম্যাচুরেশন হয় থাইমাসে। সো এই কারণেই থাইমাসটাকে হচ্ছে প্রাইমারি লিম্ফোয়েড অর্গান বলা হয়। সো মুভিং অন টু দি নেক্সট টপিক, দ্যাট ইজ থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সো এখানেও ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, যেটা আমার মতে একবারে সবগুলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার লাস্টে দেখানোটাই সবচেয়ে বেস্ট হবে। দেন হচ্ছে কিছু বেসিক কোয়েশ্চেন আসে, লাইক লোকেশন অ্যান্ড পার্টস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। লোকেশনটা হচ্ছে যে ইট ইজ সিচুয়েটেড ইন ফ্রন্ট অ্যান্ড অ্যাট দ্য সাইডস অফ দ্য ট্র্যাকিয়া, অপোজিট দি ফিফথ, সিক্সথ, সেভেন্থ cervical and first thoracic vertebra, অর্থাৎ C5, 6, 7 and T1 এই ভার্টিব্রার অপোজিটে ট্র্যাকিয়াকে ঘিরে এই থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। পার্টস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, পার্টস জিজ্ঞেস করা হলে আমাদেরকে বলতে হবে টু ল্যাটারাল লোবস অ্যান্ড মিডল কানেক্টিং ইসমাস। পরে এটাকে যদি আমরা আরো মানে আরো ফার্দার আরো বেশি বড় করে লিখতে চাই, তখন ল্যাটারাল লোবের ওই পার্টগুলো বলে দেওয়া যায়, যেমন এখানে অ্যাপেক্স, বেস এবং 3টা সারফেস আছে, বাট এই একটু বলে মোটামুটি এনাফ। তারপরে আসি, রাইট ডাউন দি আর্টারি সাপ্লাই অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। হ্যাঁ, আর্টারি সাপ্লাইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানকার। আচ্ছা, সো আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে 3টা মেইন আর্টারি থাকে এবং 3টা মেইন ভেইন থাকে আর্টারি সাপ্লাই অফ দি থাইরয়েডের ক্ষেত্রে। সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টারি বা ফার্স্ট আর্টারিটি হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, যেটা আমরা এইমাত্র পড়েছি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ। নেক্সট আর্টারিটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দি থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক, which itself is a branch of the first part of the subclavian artery. সো আমার মতে একটা আর্টারি যখন আমি লিখি তখন সেটা একদম মানে ট্রেস করে করে সেটার মেইন লার্জ আর্টারিটা কোথায় আমরা যদি এই পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে আনসারটা আর কি অনেক ভালো হয় এবং অনেক রিচ হয়। সো আমরা এইভাবে বলতে পারি যে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ব্রাঞ্চ অফ দি থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক, ব্রাঞ্চ অফ দি ফার্স্ট পার্ট অফ দি সাবক্লাভিয়ান আর্টারি। আর লাস্টলি হচ্ছে আর্টেরিয়া থাইরয়েডিয়া ইমা, ব্রাঞ্চ অফ দি ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক। সো এখানে কোন আর্টারি কোন রিজনটাকে সাপ্লাই দেয় এটাও মেনশন করতে হবে, অর্থাৎ আমাদের সুপিরিয়র থাইরয়েড আর্টারি সাপ্লাই দিবে হচ্ছে সুপারফিশিয়াল সার্ফেসটাকে, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সাপ্লাই দিবে হচ্ছে ডিপ সার্ফেসটাকে, এবং আর্টেরিয়া থাইরয়েডিয়া ইমা এটা সাপ্লাই দিবে হচ্ছে আমাদের ইসমাসটাকে। তাছাড়া কিছু অ্যাক্সেসরি থাইরয়েড আর্টারি আসতে পারে, যেগুলো হচ্ছে এসোফেজিয়াল, ট্র্যাকিয়াল, এগুলা অনেক ডিফারেন্ট ব্রাঞ্চেস থেকে, সেটা নট দ্যাট ইম্পর্টেন্ট। এই 3টা আর্টারি হচ্ছে মেইন আর্টারি। কামিং টু ভেনাস ড্রেনেজ, ভেনাস ড্রেনেজ হচ্ছে সিমিলার টু আর্টারি সাপ্লাই, এখানে সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র থাইরয়েড ভেইন আছে। সুপিরিয়র এবং মিডল এই দুটোই হচ্ছে ব্রাঞ্চ অফ দি ইন্টারনাল জুগুলার ভেইন, এটা জুগুলার ভেইনের ট্রিবিউটারিজ আমরা পড়েছিলাম। এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি এটা হচ্ছে এই এই ইনফিরিয়র থাইরয়েড ভেইন যেটা, এটা হচ্ছে আমাদের ইসমাসটাকে ড্রেন করে, এবং ড্রেন করা হচ্ছে আমাদের ব্র্যাকিওসেফালিক ভেইনের মধ্যে গিয়ে। সো এই জিনিসগুলো লিখে দিলে প্লাস একটা ডায়াগ্রাম এঁকে দিলে এই জায়গাটা এখানে অনেক ভালো মার্কস পাওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে আসি, অ্যাবাউট দি ডেভেলপমেন্ট অফ দি থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড ইটস কনজেনিটাল অ্যানোমালিস। আচ্ছা, সো থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্টটা হয় হচ্ছে আমাদের যে ফ্যারেঞ্জিয়াল আর্চগুলো থাকে ওই আর্চের ফ্লোর থেকে। ফ্যারেঞ্জিয়াল আর্চের একটা এরিয়া থাকে হচ্ছে টিউবারকুলার ইম্পার এবং একটা এরিয়া থাকে কপিউলা। ওই দুইটা এরিয়ার মাঝখান থেকে একটা থাইরোগ্লসাল ডাক্ট অথবা থাইরোগ্লসাল ডাইভার্টিকুলাম এই ফ্লোরটা থেকে লোয়ার নেকের দিকে হচ্ছে ডিসেন্ড করতে থাকে। এই এন্ডোডার্মাল প্রলিফারেশন থেকেই আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হয়। সো এখানে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের যখন ডেভেলপমেন্ট বলি, আমরা এখানে একটা যে কোনো ভিসেরার ডেভেলপমেন্টটা বলতে গেলেই বেসিক্যালি এটার ফর্মুলা হচ্ছে এটা আইদার লাইনিং এপিথেলিয়া অর কানেকটিভ টিস্যু অ্যান্ড কানেকটিভ টিস্যু এভাবে ভাগ করব, অর এটার হচ্ছে প্যারেনকাইমা অ্যান্ড স্ট্রমা এভাবে ভাগ করব। যদি ভিসেরাটা একটা টিউবুলার অর্গান হয় তাহলে হচ্ছে এখানে বলতে হবে লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড কানেকটিভ টিস্যু। আর যদি এটার একটা ম্যাস বা সলিড একটা ভিসেরা হয় তাহলে এখানে বলতে হবে হচ্ছে প্যারেনকাইমা অ্যান্ড স্ট্রমা। সো এখানে প্যারেনকাইমাটা আসতেছে হচ্ছে ওই এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম থেকে, যেটা হচ্ছে ফ্লোর অফ দি ফ্যারিংস বা ফ্লোর অফ দি ফ্যারিঞ্জিয়াল আর্চেস থেকে আসতেছে, এবং এখানে তাহলে যে আমাদের স্ট্রমাটা আসতেছে হচ্ছে আমাদের সারাউন্ডিং মেজেনকাইম থেকে। আর লাস্টলি থাইরয়েড গ্ল্যান্ডের আরেকটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েডের সি সেলস। সেটা আমরা যখন ফ্যারেঞ্জিয়াল আর্চ পাচ ক্লেফট করবো তখন এই জিনিসটা আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে আসবে। ওকে, সো নেক্সট আমরা চলে যাব হচ্ছে থাইরয়েডের কনজেনিটাল অ্যানোমালিস।
সো ফার্স্ট কনজেনিটাল অ্যানোমালিটি যেটা হচ্ছে এখানে থাকবে সেটা হচ্ছে এই থাইরয়েডের যে ডাইভার্টিকুলামটা থাইরোগ্লসাল ডাক্ট, এটা তো হচ্ছে আমাদের অবলিটারেট হয়ে যাওয়ার কথা। এটা যদি অবলিটারেট না হয় তাহলে এখানে ফর্ম করবে একটা থাইরোগ্লসাল সিস্ট অথবা একটা ফিস্টুলা ডিউ টু দি পারসিস্টেন্স অফ দি ফ্র্যাগমেন্ট অফ দি থাইরোগ্লসাল ডাক্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে থাইরয়েড যেটা হচ্ছে আমাদের ওই টাঙের ডেভেলপমেন্ট এরিয়া থেকেই পরবর্তীতে ডিসেন্ড করে আসে, এই ডিসেন্টটাই যদি না হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে এই টাঙের এরিয়াতে থাকবে, এটাকে বলা হচ্ছে লিঙ্গুয়াল থাইরয়েড। তারপরে কিছু জেনারেল কনজেনিটাল অ্যানোমালি, সেটা হচ্ছে সব সময় সবগুলো অর্গানের ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে একটপিক ভিসেরা বা অ্যাক্সেসরি ভিসেরা বা এজেনেসিস, অর্থাৎ একটপিক থাইরয়েড, অ্যাক্সেসরি থাইরয়েড আর হচ্ছে এজেনেসিস অফ থাইরয়েড। এগুলো হচ্ছে কিছু কমন কনজেনিটাল অ্যানোমালি যেগুলো হচ্ছে সবগুলো ভিসেরাই আমরা পেয়ে থাকি। সো মুভিং অন ফ্রম দিস কোয়েশ্চেন, নেক্সট একটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেন আসে যে ওয়াই থাইরয়েড গ্ল্যান্ড মুভস উইথ ডিগ্লুটিশন অর সোয়ালোয়িং। আচ্ছা, সো এটার আনসার হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা সেটাতে একটা ট্রু ক্যাপসুল এবং একটা ফলস ক্যাপসুল আছে। সো এই ট্রু ক্যাপসুল ফলস ক্যাপসুলটা এটা অ্যাকচুয়ালি একটা কমন জিনিস, এটা অনেকগুলো ভিসেরাতেই থেকে থাকে। অলওয়েজ মনে রাখতে হবে যে ট্রু ক্যাপসুল যেটা এটা তৈরি হয় বাই দি কনডেনসেশন অফ ফাইব্রাস ট্রমা, মানে রিগার্ডলেস অফ দি ভিসেরা ট্রু ক্যাপসুল অলওয়েজ তৈরি হয় বাই দি কনডেনসেশন অফ দি ফাইব্রাস ট্রমা। আর ফলস ক্যাপসুল যেটা থাকে এটা হচ্ছে সারাউন্ডিং কিছু স্ট্রাকচার দিয়ে তৈরি হয়, সেট ক্যান বি এনি ফাসা, ইট ক্যান বি এনি আদার স্ট্রাকচার। সো এখানে থাইরয়েডের ক্ষেত্রে আউটার ফলস ক্যাপসুলটা ইট ইজ ফর্মড বাই দি স্প্লিটিং অফ দি প্রিট্রাকিয়াল ফাসা, যেটা হচ্ছে সার্ভিক্যাল ফাসারই একটা লেয়ার। সো এই যে ফাসাটা বা এই যে আমাদের যে ফলস ক্যাপসুলটা, এটা থিকেন্ড হয়ে একটা লিগামেন্ট ফর্ম করে, যে লিগামেন্টের নাম হচ্ছে লিগামেন্ট অফ বেরি। এই লিগামেন্টটা হচ্ছে এই থাইরয়েডের ল্যাটারাল লোবগুলোকে ক্রিকয়েড কার্টিলেজের সাথে কানেক্ট করে ফেলে। সো দ্যাট ইজ ওয়াই দ্য থাইরয়েড গ্ল্যান্ড মুভস উইথ ডিগ্লুটেশন or swallowing, because the false capsule is thickened to form the ligament of Berry, which connects the lateral lobe of the gland with the cricoid cartilage, which is why the gland moves up and down with deglutition. Yes. So এটা গেল। আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই, যে হচ্ছে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি বা ক্লিনিক্যালি ওয়াই সুপিরিয়র এন্ড ইনফিরিয়র থাইরয়েড আর্টারিজ আর ইম্পর্টেন্ট টু দ্য সার্জন। আচ্ছা, এই জিনিসটা খুবই মজার যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, এই দুইটা আর্টারির একটা সিমিলার ক্লিনিক্যাল অ্যানাটমি আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন থাইরয়েড সার্জারি করা হয় তখন যদি আর্টারিগুলা হচ্ছে সুপিরিয়র বা ইনফিরিয়রটা হচ্ছে আমাদের কোনো কারণে যদি এটা হচ্ছে আমাদের লাইগেচার করতে হয়, তখন সুপিরিয়র থাইরয়েড আর্টারিটা অলওয়েজ গ্ল্যান্ডের কাছে আমাদেরকে লাইগেট করতে হয়, আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটা হচ্ছে গ্ল্যান্ডের দূরে এটাকে লাইগেট করতে হয়। এবং কেন দুই ক্ষেত্রেই এটা করা হয়? যাতে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট নার্ভ থাকে, সেই নার্ভটা আমাদের এখানে কোনো ড্যামেজ না হয়। সো ইনফিরিয়র যে থাইরয়েড আর্টারি, ওটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই আর্টারির সাথেই থাকে হচ্ছে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো এই ইনফিরিয়র থাইরয়েড আর্টারিটাকে লাইগেট করতে হলে এটাকে লাইগেট করতে হবে হচ্ছে আমাদের গ্ল্যান্ডের থেকে দূরে, যাতে এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা এখানে কোনো ড্যামেজ না হয়। আর সুপিরিয়র থাইরয়েড আর্টারির ক্ষেত্রে এখানে যে নার্ভটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটাকে লাইগেট করতে হবে গ্ল্যান্ডের কাছে ফর দ্য সেম রিজন। সো এটাই হচ্ছে এখানকার আনসার। মুভিং অন টু দ্য নেক্সট টপিক, আমরা এখন চলে আসি আমাদের নেক্সট টপিকে, যেটা হচ্ছে অরবিট অ্যান্ড এক্সট্রা অকুলার মাসলস। আচ্ছা, সো অরবিট অ্যান্ড এক্সট্রা অকুলার মাসলস এর এখানে ফার্স্ট কোয়েশ্চেনটাই হবে হচ্ছে অরবিট, এটা কিভাবে ফর্মেশন হয়েছে এবং এটার কন্টেন্ট কি কি। সো অরবিটের ফর্মেশন, এটা আমার কাছে স্টুডেন্ট থাকা অবস্থায় আমার কাছে অনেক কঠিন লাগতো। এটা আসলে কঠিন একটা জিনিস, কারণ জিনিসটা মনে রাখা আসলে ডিফিকাল্ট। সো এটার জন্য এটা আমার কাছে মনে হয় বেস্ট ডায়াগ্রাম, যেটা আমরা যদি পরীক্ষা হলে এরকম একটা ডায়াগ্রাম আঁকি এবং কালার করতে পারি তাহলে এই আনসারটা অনেক ভালোভাবে লেখা যাবে। সো অরবিটের ফর্মেশন আমি মনে রাখার জন্য আমি বেসিক্যালি একটা ফর্মুলা মনে রাখতাম। ফর্মুলাটা হচ্ছে 2, 2, 3, 4, অর্থাৎ রুফ ফর্ম করবে দুইটা বোন, ল্যাটারাল ওয়াল ফর্ম করবে দুইটা বোন, ফ্লোর ফর্ম করবে তিনটা বোন, এবং হচ্ছে আমাদের মিডিয়াল ওয়াল ফর্ম করবে হচ্ছে চারটা বোন। সো রুফের দুইটা বোন কি? রুফের দুইটা বোন এখানে দেখাই যাচ্ছে, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোনের যে অরবিটাল প্লেট সেটা, আর হচ্ছে স্ফেনয়েড বোনের লেসার উইং। এই দুইটা ফর্ম করছে আমাদের রুফ। কামিং টু ল্যাটারাল ওয়াল ফর্ম করছে এখানেও দুইটা বোন, একটা হচ্ছে আমাদের জাইগোমেটিক বোনের অরবিটাল সারফেস, আর একটা হচ্ছে অরবিটাল সারফেস অফ দি গ্রেটার উইং অফ দি স্ফেনয়েড। কামিং টু ফ্লোর ফর্ম করছে তাহলে হচ্ছে তিনটা বোন, এগেন এখানে জাইগোমেটিক বোন আসছে, এখানে আসছে হচ্ছে আমাদের ম্যাক্সিলার অরবিটাল সারফেস, এবং এখানে প্যালাটাইন বোনের ছোট্ট একটা প্রসেস, দ্যাট ইজ অরবিটাল প্রসেস অফ প্যালাটাইন বোন। এই তিনটা বোন মিলে হচ্ছে আমাদের ফ্লোর ফর্ম হচ্ছে। লাস্টলি মিডিয়াল ওয়াল, যেটা মিডিয়াল ওয়াল ফর্ম করছে আমাদের চারটা বোন,
এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল প্রসেস অফ দি ম্যাক্সিলা, তার পিছে হচ্ছে ল্যাক্রিমাল বোন, তার পিছে হচ্ছে অরবিটাল প্লেট অফ দি এথময়েড বোন, এবং তার পিছে বডি অফ দি স্ফেনয়েড বোন। এই চারটা বোন এখানে আসছে। সো এই টোটাল জিনিসটা মিলিয়ে আমাদের হচ্ছে অরবিটটা ফর্ম হয়। অরবিটে এর সাথে আমরা যদি অরবিটের ইয়েটাও বলে দিই, মার্জিনটাও বলে দিই, অর্থাৎ এই যে এই গোল আকারটা কি কি দিয়ে ফর্ম হচ্ছে, তাহলে আরো ভালো হয়। গোল আকারটা ফর্ম হচ্ছে আমাদের ফ্রন্টাল, জাইগোমেটিক এবং ম্যাক্সিলা বোন দিয়ে। সো কামিং টু কন্টেন্ট অফ দি অরবিট। অরবিটের কন্টেন্ট প্রথমতই ফার্স্টটাই হবে অবশ্যই আমাদের আইবল। আইবল হচ্ছে এখানকার মেইন কন্টেন্ট। তারপরে থাকবে মাসেলস অফ দি অরবিট, যেটার মধ্যে হচ্ছে এক্সট্রা অকুলার মাসেলও থাকবে এবং আইলিডের কিছু মাসেলও থাকবে। তারপরে আসবে কিছু ফাসা, যেটা হচ্ছে বলা হয় ফাসা বালবি, এবং সাথেই বলে দেওয়া যায় যে অরবিটাল ফ্যাক্ট। তাছাড়া এখানে থাকবে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আমাদের নার্ভস এন্ড ভেসেলস। কি কি নার্ভস এন্ড ভেসেলস এখানে থাকবে? নার্ভসের ক্ষেত্রে এখানে আসবে যতগুলো নার্ভ চোখের সাথে রিলেটেড, অর্থাৎ অপটিক, অকিউলোমোটর, টকলিয়ার, অ্যাবডুসেন্ট এবং অপথলমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ along with sympathetic নার্ভ। এই সবগুলো নার্ভই চোখের কোনো না কোনো একটা কাজ করে। সো এই সবগুলো নার্ভই হচ্ছে অরবিটের কন্টেন্ট হিসেবে থাকবে। আর ভেসেলের মধ্যে থাকবে এগেন যেই ভেসেলগুলো হচ্ছে অরবিটের সাথে রিলেটেড, অর্থাৎ সুপিরিয়র অপথলমিক ভেইন, ইনফিরিয়র অপথলমিক ভেইন এবং অপথলমিক আর্টারি। ডান। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে আমাদের এক্সট্রা অকুলার মাসলস উইথ দেয়ার নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন। ওকে, সো এক্সট্রা অকুলার মাসলস উইথ দেয়ার নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা এটা একটা ফর্মুলা দিয়েই মনে রাখতাম, হয়তো বা মেডিকেলে আসার আগে অনেকেই ফর্মুলা জানতাম যে SO4 LR6 and OLR3, অর্থাৎ every extraocular muscle supplied by oculomotor nerve except for superior oblique supplied by the fourth nerve and lateral rectus supplied by the sixth nerve, মানে that is abducent. এদের ফাংশন কি কি বা এদের অ্যাকশন কি? অ্যাকশনটা মনে রাখাটা একটু প্যাচ লেগে যেতে পারে, সো এখানেও একটা ফর্মুলা দিয়ে জিনিসটাকে মনে রাখলে বেস্ট হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যে মিডিয়াল রেক্টাস এবং ল্যাটারাল রেক্টাস আছে, এই দুইটা মাসল জাস্ট তাদের রেসপেক্টিভ কাজটাই করতে পারে। দ্যাট ইজ মিডিয়াল রেক্টাস হচ্ছে অ্যাডাকশন করতে পারে এবং ল্যাটারাল রেক্টাস হচ্ছে অ্যাবডাকশন করতে পারে অনলি। তাছাড়া বাকি যে চারটা মাসল, এদের অ্যাকশন একটু কমপ্লিকেটেড। সো এই অ্যাকশনগুলো মনে রাখার জন্য একটা কমন ফর্মুলা হচ্ছে যে যদি মাসলটা রেক্টাস হয়, রেক্টাস মানেই সে অ্যাডাকশন করবে, এবং যদি অবলিক হয়, অবলিক মানেই সে অ্যাবডাকশন করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মাসেলটা যদি সুপিরিয়র হয়, সুপিরিয়র মানেই সে হচ্ছে ইন্ট্রোশন করবে, যদি ইনফিরিয়র হয়, ইনফিরিয়র মানেই সে এক্সট্রোশন করবে। আর লাস্টলি রেক্টাস মাসেলগুলা যে যেখানে আসে সে আইবলকে ওই দিকেই টান দিবে, অর্থাৎ সুপিরিয়র রেক্টাস উপরের দিকে এলিভেশন করবে, ইনফিরিয়রটা হচ্ছে লোয়ার নিচের দিকে ডিপ্রেশন করবে। কিন্তু অবলিক মাসেল যেহেতু একটা পুলি সিস্টেমে কাজ করে, সে হচ্ছে তার উল্টা ডাইরেকশনে আইবলটাকে মুভ করাবে। সো এই কথাগুলো যদি আমরা মাথায় রাখি, দেন আমরা মাসেলের ফাংশন ইজিলি বুঝতে পারবো। ফর এক্সাম্পল সুপিরিয়র রেক্টাস, আর রেক্টাস মাসেলটা আমরা জানি রেক্টাস মানে হচ্ছে অ্যাডাকশন। সো ফার্স্ট অফ অল তার কাজ হচ্ছে অ্যাডাকশন, দেন সুপিরিয়র মানে সে হচ্ছে ইন্ট্রোশন করবে, সো ইন্ট্রোশন। আর লাস্টলি সুপিরিয়র রেক্টাস যেহেতু সে হচ্ছে আইবলকে উপরের দিকে টান দিবে, সো সে করবে হচ্ছে এলিভেশন। এরকম সিমিলারলি আমরা প্রত্যেকটা মাসেলের জন্য যদি এই ফর্মুলাতে আমরা চিন্তা করে দেখি, তাহলে সবগুলা মাসেলের ফাংশন মনে পড়ে যাবে। নেক্সট আমরা আসি অ্যাডাপ্টেড বা অ্যাবডাক্টেড অবস্থায় এই মাসেলগুলো তাদের অনেকগুলো ফাংশন লুজ করে, তখন তাদের কিছু একটা ফাংশনই থাকে একটা মাসেলের জন্য। সো এই অ্যাডাপ্টেড বা অ্যাবডাক্টেড অবস্থায় আমরা যদি জাস্ট একটু মনে রাখি যে এলিভেশন কোন মাসেলটা করছে, আমরা কিন্তু বাকিগুলা এমনিতেই অটোমেটিকলি মনে রাখতে পারবো। সো ফর এক্সাম্পল আমরা যদি মনে রাখি যে অ্যাডাক্টেড অবস্থায় ইনফিরিয়র অবলিক মাসেলটা হচ্ছে এলিভেশন করে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে তার অপোজিট সুপিরিয়র অবলিকটা করবে ডিপ্রেশন এবং ইন্ট্রোশন এক্সট্রোশন করবে হচ্ছে আমার রেক্টাস মাসেলগুলো। সিমিলারলি অ্যাবডাক্টেড অবস্থায় আমরা যদি মনে রাখি যে আমাদের সুপিরিয়র রেক্টাসটা হচ্ছে এলিভেশন করে, তাহলে তার অপোজিট ইনফিরিয়র রেক্টাসটা করবে হচ্ছে ডিপ্রেশন এবং ইন্ট্রোশন এক্সট্রোশন এই ফাংশনগুলো করবে হচ্ছে রেসপেক্টিভলি superior oblique এবং inferior oblique এই দুটো মাসল। So that is all about the extraocular muscles. Moving on to the next question, এই কোয়েশ্চেনটা হচ্ছে বেসিক্যালি একটা হার্ট পার্ট বা অস্পির কোয়েশ্চেন, যে স্ট্রাকচার পাসিং টু সুপিরিয়র অরবিটাল ফিশার, যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি বেস অফ দ্য স্কাল বা আর্টিকুলেটেড স্কালে আমরা হচ্ছে যে ফোরামেন যখন পড়ে থাকি তখন সবগুলো ফোরামেনের স্ট্রাকচার পাসিং হিসাবে আমরা এটাও পড়তে হয় আমাদেরকে, বাট রিটেনের মধ্যে আর কি এই কোয়েশ্চেনটা চলে আসতে পারে। সো সুপিরিয়র অরবিটাল ফিশার, প্রথমত আমরা এই অরবিটাল ফিশারটাকে তিনটা ভাগে ভাগ করে থাকি, বা টেন্ডেনিয়াস রিং বা একটা ফাইব্রোটেন্ডেনিয়াস রিং বলা হয়, যেখানে হচ্ছে সবগুলা মাসেলের এক্সট্রাঅকুলার মাসেলের অরিজিন থাকে।
ওই রিংটা এই আমাদের সুপিরিয়র অরবিটাল ফিশারটাকে 3 ভাগে ভাগ করে ফেলায়। একটা হচ্ছে সুপেরোল্যাটারাল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, আর একটা হচ্ছে ইনফেরোমিডিয়াল কম্পার্টমেন্ট। ওকে, সো এখানে 3টা কম্পার্টমেন্টের আমরা ফার্স্টে মনে রাখি যেটার মধ্যে সবচেয়ে কম জিনিস আছে, অর্থাৎ ইনফেরোমিডিয়াল কম্পার্টমেন্টটা আমরা আগে দেখি। ইনফেরিয়র মিডিয়াল কম্পার্টমেন্টে এখানে একটাই কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন। সো এই কম্পার্টমেন্ট থেকে খালি একটা ভেইনই পাস থ্রু করছে। নেক্সট আমরা যাই সুপেরোল্যাটারাল কম্পার্টমেন্টে। সুপেরোল্যাটারাল কম্পার্টমেন্টে কি থাকবে, যেহেতু ইনফেরোমিডিয়াল ছিল ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, এখানে থাকবে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন, সাথে এখানে থাকবে হচ্ছে কিছু নার্ভ। কি কোন নার্ভ আসবে এখানে? ট্রক্লিয়ার নার্ভ আসবে। এবং আমরা যে জানি যে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এটা কিন্তু আবার ফার্দার 3টা নার্ভের মধ্যে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে ল্যাক্রিমাল, ফ্রন্টাল এবং ন্যাজোসিলিয়ারি নার্ভ। এই 3টার মধ্যে ল্যাক্রিমাল এবং ফ্রন্টালটা আসবে হচ্ছে সুপেরোল্যাটারাল কম্পার্টমেন্ট দিয়ে। সাথে এখানে আরেকটা ছোট একটা আর্টারি আসবে, যেটা আমরা কন্টেন্ট অফ দ্য অরবিটে পড়ি নাই, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট ল্যাক্রিমাল গ্ল্যান্ডে চলে যায়। সেটা হচ্ছে রিকারেন্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দি ল্যাক্রিমাল আর্টারি। লাস্টলি আমরা আসি ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে। ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে তাহলে যে একটা নার্ভই বাকি আমাদের অকিউলোমোটর নার্ভ, সেটা আসবে, অ্যাবডিউসার নার্ভ আসবে, এবং ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক ডিভিশনের যে আরেকটা ব্রাঞ্চ ছিল ন্যাজোসিলিয়ারি নার্ভ, এই 3টা আসবে। এই জিনিসটা একটু কঠিন, কিন্তু আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি যে অরবিটের কন্টেন্ট কি কি, কোন কোন ভেইন আর কোন কোন নার্ভ, তো ওইটার রেসপেক্টেই আমরা হচ্ছে এখানকার যে 3টা কম্পার্টমেন্টে কোন কোন স্ট্রাকচার পাস করে আমরা এইভাবে এটা জিনিসটা মনে রাখতে পারবো। সো মুভিং অন টু দ্য নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে আমাদের যাচ্ছি নেজাল ক্যাভিটি এবং প্যারানেজাল এয়ার সাইনাসে। সো এখান থেকে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাই যেটা জিজ্ঞেস করে সব খুবই কমনলি রিটেন ভাইভা অসপি সব কিছুতেই, সেটা হচ্ছে আমাদের নেজাল সেপ্টামের ফর্মেশন। সো এটা হচ্ছে নেজাল সেপ্টামের একটা ছবি। এখানে দেখতে পাচ্ছি যে ফর্মেশনে কিছু বোনস ইনভলভ এবং কিছু কার্টিলেজ ইনভলভ। সো বোনসের মধ্যে মেইনলি 2টা বোন ইনভলভ, একটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দি এথময়েড বোন অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ভমার, অর্থাৎ এটা। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু আদার অ্যাক্সেসরি বোনও এখানে কন্ট্রিবিউট করছে, যেমন আমরা এখানে নেজাল বোন দেখতে পাচ্ছি, ফ্রন্টাল দেখতে পাচ্ছি, স্ফেনয়েড দেখতে পাচ্ছি, দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্যালেটাইন এবং ম্যাক্সিলা, প্যালেটাইন প্রসেস অফ দি ম্যাক্সিলা এবং হরিজন্টাল প্লেট অফ বোথ প্যালেটাইন বোনস। কার্টিলেজের কথায় আসি, কার্টিলেজে এখানে সবচেয়ে বড় কার্টিলেজ, আর তাছাড়া কিছু অ্যালার কার্টিলেজও এখানে প্রেজেন্ট। সো এই সব কিছু নিয়েই হচ্ছে ফর্মেশন অফ দি নেজাল সেপ্টাম। এখন আমরা আসি ব্লাড সাপ্লাই আর নার্ভ সাপ্লাই অফ ল্যাটারাল ওয়াল অফ দি নেজাল ক্যাভিটি। আচ্ছা, নেজাল ক্যাভিটির যে ওয়ালগুলো আছে এখানে ল্যাটারাল ওয়ালটা বেশি আসলেও আমার মতে মিডিয়াল ল্যাটারাল 2টা ওয়ালেরই ব্লাড এন্ড নার্ভ সাপ্লাই জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা দুইটাই একসাথে কম্পেয়ার করে দেখি দত্ত থেকে 2টা ডায়াগ্রাম। ফার্স্টে আমরা আসি হচ্ছে নেজাল সেপ্টামে, অর্থাৎ মিডিয়াল ওয়াল যেটা। এখানে আমরা জিনিসটাকে ভাগ করে থাকি একটা অ্যান্টেরিয়র সুপিরিয়র পার্ট হিসেবে এবং একটা পোস্টেরিয়র ইনফিরিয়র পার্ট হিসেবে। অ্যান্টেরিয়র সুপিরিয়র পার্টে এখানে আছে হচ্ছে আমাদের যে আর্টারিটা সাপ্লাই দেয় সেটার নাম হচ্ছে আমাদের এথময়েডাল ব্রাঞ্চ অফ দি অপথ্যালমিক আর্টারি। আর পোস্টেরিয়র ইনফিরিয়র পার্টে যে আর্টারিটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে আমাদের স্ফেনোপ্যালাটাইন এন্ড গ্রেটার প্যালাটাইন ব্রাঞ্চেস অফ দি ম্যাক্সিলারি আর্টারি। সাথে এটা যে মোবাইল একটু মানে একটা পার্ট আছে আমাদের নেজাল সেপ্টামে, অর্থাৎ যে পার্টটা আমরা নাড়াতে পারি, মানে একদম বাইরের দিকে যে পার্টটা, এখানে হচ্ছে ফেশিয়াল আর্টারির কিছু ব্রাঞ্চেস এসে এখানে সাপ্লাই দেয়। কামিং টু নার্ভ সাপ্লাই যখনই আমরা নেজাল ক্যাভিটির মিডিয়াল বা ল্যাটারাল যেখানেই বলবো, আমাদের 2 ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে অলফ্যাক্টরি পোর্শন আর একটা হচ্ছে রিমেইনিং পোর্শন। সো olfactory zone obviously it is supplied by the olfactory nerves, যেগুলো হচ্ছে বাইপোলার নার্ভ, এখানে olfactory মিউকোসা থেকে অ্যারাইজ করে। আর রিমেইনিং পোর্শন এখানেও আমরা হচ্ছে জিনিসটাকে অ্যান্টেরো সুপিরিয়র, ইন্টারমিডিয়েট, অ্যান্টেরো ইনফিরিয়র এবং পোস্টেরিয়র পার্ট হিসেবে আমরা জিনিসটাকে ভাগ করতে পারি। Anterior superior part, just like the artery, it will be supplied by the anterior ethmoidal branch of the nasociliary nerve. ইন্টারমিডিয়েট যে পার্টটা এখানে সাপ্লাই দিবে হচ্ছে লং স্পেনোপ্যালাটাইন ব্রাঞ্চ অফ দি টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন। তারপরে যেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্টে আমাদেরকে সাপ্লাই দিবে হচ্ছে শর্ট স্পেনোপ্যালাটাইন নার্ভ অফ দি টেরিগয়েড ক্যানাল অ্যান্ড নেজাল ব্রাঞ্চেস অফ দি গ্রেটার প্যালাটাইন নার্ভ। লাস্টলি অ্যান্টেরো ইনফিরিয়র যে পার্টটা এখানে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, যেটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভের একটা ডিভিশন। আর মোবাইল যে পার্ট, অর্থাৎ সবচেয়ে এক্সটার্নাল যে পার্টটা, এখানে সাপ্লাই দেবে হচ্ছে আমাদের এক্সটার্নাল নেজাল নার্ভ।
সো এই নার্ভগুলো আসলে মনে রাখা একটু কঠিন, এবং এখানে একটা ফর্মুলা কাম আপ করাটাও অনেক কঠিন যে আসলে কিভাবে মনে রাখবো পুরো জিনিসটা। আলটিমেটলি এটা বারবার প্র্যাকটিস করে এই জিনিসটা আমাদেরকে শিখে নিতে হবে। কামিং টু ল্যাটারাল ওয়াল অফ দি নেজাল ক্যাভিটি, আনলাইক দ্য মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়ালটাকে আমরা চারটা ভাগে, চারটা কোয়ার্ডিনেটে সাধারণত ব্রেক করে থাকি। সো চারটা কোয়াড্রেন্টের মধ্যে আমাদের যে অ্যান্টেরিয়র সুপিরিয়র যে কোয়াড্রেন্টটা, সেটা হচ্ছে আর্টারি সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র এথমোইডাল আর্টারি ফ্রম দি অপথলমিক আর্টারি। অ্যান্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টে আমাদের সাপ্লাই দিচ্ছে হচ্ছে অ্যালার ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল অ্যান্ড টার্মিনাল ব্রাঞ্চেস অফ দি গ্রেটার প্যালাটাইনাস আর্টারি। পোস্টেরিয়র সুপিরিয়র যে কোয়াড্রেন্ট, এখানে সাপ্লাই দিচ্ছে আমাদের স্ফেনোপ্যালাটিন ব্রাঞ্চ অফ দি ম্যাক্সিলারি আর্টারি, এবং পোস্টেরিয়র ইনফিরিয়র ব্রাঞ্চে আমাদের কোয়াড্রেন্টে আমাদের সাপ্লাই দিচ্ছে ব্রাঞ্চেস অফ দি গ্রেট প্যালাটাইন আর্টারি। কামিং টু নার্ভ সাপ্লাইতে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে সাপ্লাই দিচ্ছে আমাদের অ্যান্টেরিয়র এথমোইডাল নার্ভ, জাস্ট লাইক আর্টারি করেসপন্ডিং টু দি আর্টারি। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টে আমাদের সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভ, সরি, এটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভের ব্রাঞ্চ। পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্টে সাপ্লাই দিচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল নেজাল ব্রাঞ্চেস অফ দি টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়ন, এবং পোস্টেরিয়র ইনফিরিয়র কোয়াড্রেন্টে সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র প্যালাটিন ব্রাঞ্চেস অফ দি টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়ন। So that is all about the artery supply and the nerve supply of both medial nasal wall এবং lateral nasal wall. এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমি কোয়েশ্চেন চলে আসে যে হোয়াট ইজ লিটলস এরিয়া অর কিসেলব্যাকস এরিয়া, অর এটাকে বলা হয় ডেঞ্জার এরিয়া অফ দি নোজ। সো এটা কি বা এটা কেন? এটার আনসার হচ্ছে যে এখানে আমরা দেখতে পারতেছি যে নেজাল সেপ্টামের অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্টটা এখানে অনেক বেশি ভাস্কুলার, অর্থাৎ এখানে যে নোজের যতগুলো আর্টারি আমাদের নেজাল সেপ্টামে যতগুলো আর্টারি সাপ্লাই দেয় সবগুলি এখানে এসে অ্যানাস্টোমোসিস করছে। অর্থাৎ আমাদের যে ব্রাঞ্চেস, ফেশিয়াল আর্টারি ব্রাঞ্চেস, লং স্ফেনোপ্যালাটিন ব্রাঞ্চেস, দেন হচ্ছে অ্যান্টেরিয়র এথমোইডাল আর্টারি ব্রাঞ্চেস, সবই এখানে এসে একটা ওভারঅল অ্যানাস্টোমোসিস হচ্ছে। এই জায়গাটা হাইলি ভ্যাসকুলার হওয়ার কারণে এখানে ছোট কোনো আলসার হলেও বা ছোট কোনো ট্রমা হলেও এখানে প্রফিউজ ব্লিডিং এবং প্রফিউজ আর্টেরিয়াল হেমোরেজ হয়। দ্যাট ইজ ওয়াই দিস এরিয়া ইজ নোন এজ দি লিটলস এরিয়া, কিসেলব্যাকস এরিয়া অর ডেঞ্জার এরিয়া অফ দি নোজ। সো এই ফিগারটা এঁকে আমরা যদি এই জিনিসটা এক্সপ্লেন করে দিতে পারি তাহলে এই কোশ্চেনের আনসারটা হয়ে যাচ্ছে। Moving forward to the next question, what are the structures that open into the lateral wall of the nose, or what are the features present on the lateral wall of the nose? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে আমাদের প্যারানেজাল এয়ার সাইনাস। আচ্ছা, সো এই ফিগারটা মাথায় রেখে আমরা জিনিসটা পড়ি। ফার্স্ট অফ অল, প্যারানেজাল এয়ার সাইনাসের একটা বেসিক কোয়েশ্চেন হচ্ছে যে হোয়াট আর প্যারানেজাল এয়ার সাইনাসেস আর হোয়াট ইজ দেয়ার ফাংশন। সো আমরা জানি যে আমাদের স্কাল যে বোনগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোই এক একটা নিউম্যাটিক বোন, অর্থাৎ এদের হচ্ছে ভিতরে বোন ম্যারো থাকে না, এদের রাদার একটু স্পেস থাকে, এখানে এয়ারি স্পেস থাকে। সো এই স্পেসগুলোকে হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাস বলা হয়। এদের লাইনিং অবশ্যই হচ্ছে আমাদের রেসপিরেটরি এপিথেলিয়াম, যেটা অর্থাৎ সিরো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামের এপিথেলিয়াম, এবং এদের ফাংশনটা হচ্ছে যে এরা আমাদের ইন্সপায়ার্ড এয়ারে হিউমিডিটি এবং টেম্পারেচার অ্যাড করতে পারে, এরা সাউন্ডের জন্য একটা রেজোনেটিং চেম্বার হিসেবে কাজ করতে পারে, এবং এরা হচ্ছে অ্যাডাল্ট ফেসের যে কন্ট্রোলটা সেটা ধরে রাখতে পারে ওয়াইল মেকিং দ্য অ্যাডাল্ট স্কেলিটন লাইটার। মানে এখানে এয়ার থাকার কারণে ওভারঅল অ্যাডাল্ট যে স্কালের স্কেলিটন সেটা আর একটু লাইট হয়ে থাকে। So coming to what are the sinuses, different sinuses. সাইনাস বেসিক্যালি আমরা চার টাইপের বলতে পারি। একটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, পেয়ার্ড সাইনাস, এটা প্রেজেন্ট ইন ফ্রন্টাল বোন। তারপর হচ্ছে এথময়েডাল সাইনাসেস, যেটাকে আবার ফার্দার অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র গ্রুপে ভাগ করা হয়। তারপরে আমরা পাই ম্যাক্সিলারি সাইনাসেস, যেগুলো হচ্ছে প্রেজেন্ট ইন দি ম্যাক্সিলা বোন, আর হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস প্রেজেন্ট ইন দি বডি অফ দি স্ফেনয়েড বোন। এখন আমরা আসি যে এই সাইনাসগুলো আমাদের নেজাল ক্যাভিটির সাথে কিভাবে কমিউনিকেট করছে, বা এখানে ল্যাটারাল ওয়ালের ওপেনিং গুলো কি কি। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে ফ্রন্টাল যে সাইনাসটা সেটা একটা চ্যানেল দিয়ে সে ডাইরেক্টলি আমাদের মিডল মেটাসে এসে ওপেন করছে, এবং এই চ্যানেলটাকে বলা হচ্ছে আমাদের ফ্রন্টো নেজাল ডাক্ট। অর্থাৎ ফ্রন্টাল বোন থেকে নেজাল এরিয়া পর্যন্ত একটা ডাক্ট, এটাকে বলা হচ্ছে ফ্রন্টো নেজাল ডাক্ট, সেটা এসে সে মিডল মেটাসে ওপেন করছে। মিডল মেটাসের দুইটা স্ট্রাকচারের নাম বলা উচিত। একটা হচ্ছে আমাদের হায়াটাস সেমিলুনারিস, যেখানে হচ্ছে এই ম্যাক্সিমাম আমাদের এয়ার সাইনাসগুলো ওপেন করে, আর একটা হচ্ছে বুলা এথময়েডালিস, যেটা হচ্ছে এই এথময়েডাল যে মিডল এথময়েডাল যে সাইনাসগুলো আছে সেই সাইনাসগুলোর কারণে এই জায়গাটা একটু এলিভেটেড বা একটু ফুলে থাকে, ওই ফুলাটাকে বলা হচ্ছে বুলা এথময়েডালিস। সো ফার্স্ট অফ অল ফ্রন্টাল সাইনাস আমাদের ওপেন করছে মিডল মেটাসে থ্রু দি ফ্রন্টোনেজাল ডাক্ট। মুভিং অন,
এথময়েডাল যে হচ্ছে আমাদের সাইনাস, এথময়েডাল সাইনাসটাকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, অ্যান্টেরিয়র, মিডল অ্যান্ড পস্টেরিয়র। অ্যান্টেরিয়র সাইনাসটা ওপেন করবে মিডল মেটাসেই, মিডল সাইনাসটা ওপেন করবে মিডল মেটাসে, কিন্তু এটা হচ্ছে অন অর অ্যাবভ দি বুলা এথময়েডালিস। আর পস্টেরিয়র যে সাইনাসটা সেটা ওপেন করবে হচ্ছে আমাদের সুপিরিয়র মেটাসে। মুভিং অন টু ম্যাক্সিলারি, ম্যাক্সিলারি সাইনাস। ম্যাক্সিলারি সাইনাসটা ওপেন করবে হচ্ছে মিডল মেটাসে, কিন্তু হাইটা সেমিলুনারিসের একদম ডাইরেক্ট ফ্লোর থেকে, অর্থাৎ এই জায়গাটা থেকে। আর লাস্টলি স্ফেনয়েডাল যে এয়ার সাইনাস, সেটা হচ্ছে ডাইরেক্টলি তার পাশেই অর্থাৎ তার সামনেই সুপ্রিম মেটাসে থাকে, সে ওপেন করবে ডাইরেক্টলি সুপ্রিম মেটাসে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দি ওপেনিং অফ দি প্যারানেজাল সাইনাসেস। এখানে যদি কোয়েশ্চেনটা আসে যে রাইট অ্যাবাউট অল দ্য ওপেনিংস অফ দি all the openings present on the lateral wall of the nose, অথবা রাইট অ্যাবাউট দি ফিচার্স অফ দি ল্যাটারাল ওয়াল অফ দি নোজ, তাহলে এখানে আরেকটা জিনিস মেনশন করতে হবে যে আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম ল্যাক্রিমাল অ্যাপারেটাসের যে ন্যাসো ল্যাক্রিমাল ডাক্ট, সেটা কিন্তু এসে ইনফিরিয়র মেটাস অফ দি নোজে এসে ওপেন করছে। সো এই সবগুলো জিনিসই আমাদেরকে একসাথে বলতে হবে। আর যদি আমাদেরকে ফিচার্সের কথা স্পেসিফিকলি জিজ্ঞেস করে, ফিচার্সের ক্ষেত্রে আমাদেরকে এখানে বুলা এথময়েডালিস এবং হায়াটাস সেমিলুনারিসের কথাটাও মেনশন করে দিতে হবে, এবং এরকম একটা ওভারঅল ডায়াগ্রাম এঁকে দিলে এখানে টোটাল মার্কসটা পাওয়া যাবে। অ্যান্ড সাথে আমাদেরকে অডিটরি টিউব বা ইউসিশন টিউব এটার ওপেনিং এর কথাটাও মেনশন করে দিতে হবে। সো মুভিং অন টু দি নেক্সট কোয়েশ্চেন। নেক্সটে আমাদেরকে যে জিনিসটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস, স্পেসিফিক্যালি এটার ব্যাপারে জিজ্ঞেস করে, এবং এটার ক্লিনিক্যাল যে অ্যানাটমি বা ক্লিনিক্যাল যেটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমি, সেটা আমাদেরকে জিজ্ঞেস করে। ওকে, সো ম্যাক্সিলারি এয়ার সাইনাস এটা হচ্ছে প্রেজেন্ট ইন দি বডি অফ দি ম্যাক্সিলা ইটসেলফ। এটা আমরা যারা বোনসটা আমরা পড়েছি বা বোনসটা আমরা ধরেছি, তারা আমরা এই জিনিসটার সাথে অনেক ফ্যামিলিয়ার, যে ম্যাক্সিলার ভিতরে জিনিসটা হচ্ছে একটা হলো এরিয়া থাকে, ওটাই হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস। এটার ফর্মেশনটা হচ্ছে যে এটার রুফটা ফর্ম হচ্ছে, আমরা ম্যাক্সিলার বডির কথা চিন্তা করি তাহলে এটা রুফ ফর্ম হবে বাই দি অরবিটাল সারফেস অফ দি ম্যাক্সিলা। এটার ফ্লোর ফর্ম হবে এই সেম ম্যাক্সিলারি বোনের অ্যালভিওলার প্রসেস দ্বারা, এবং এটার অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়াল এখানে এক্স্যাক্টলি মানে কোনো এরিয়া বলা উল্লেখ করা নেই, কিন্তু এটা হচ্ছে এই ম্যাক্সিলা বোনের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়ালটা থেকেই হচ্ছে এই বাউন্ডারিটা তৈরি হবে। এটার কমিউনিকেশন কিছুক্ষণ আগে বলা হয়েছে, যেটা হচ্ছে এটা মিডল মেটাসে ড্রেন করবে, কিন্তু ফ্লোর অফ দি হায়াটাস সেমিলুনারিস, অর্থাৎ একদম নিচের থেকে যেহেতু এই জিনিসটা আসবে, সুতরাং সে একদম ফ্লোরের মধ্যে এসেই ড্রেন করবে। আর লাস্টলি এখানে আসি তাহলে যে এটার ক্লিনিক্যাল অ্যানাটমি বা অ্যাপ্লাইড অ্যানাটমিটা কি। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যানাটমিটা হচ্ছে আমরা যখন ম্যাক্সিলা বোনটা পড়ি তখন ওই জিনিসটা পড়েছি যে ম্যাক্সিলা বোনের ক্ষেত্রে এখানে কি থাকে, একটা ম্যাক্সিলারি হায়াটাস থাকে, যেটা পরবর্তীতে কিছু বোনসের কারণে দুইটা সেপারেট ওপেনিং এ রিডিউসড হয়ে যায়। তার মধ্যে লোয়ার যে ওপেনিংটা সেটা হচ্ছে কিছু মিউকোজাল টিস্যু দ্বারা কভার থাকে, এবং আপার যে ওপেনিংটা সেটাই হচ্ছে এখানে একটা ড্রেনেজ হিসেবে কাজ করে। সো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা এই ক্লিনিক্যাল অ্যানাটমিটা আনসার করব। এটার আনসারটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিলারি যে সাইনাস, এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ আওয়ার ফেস, অর্থাৎ আমাদের পুরো ফেসের গ্র্যাভিটির কারণে সবচেয়ে নিচে যতটুকু আসতে পারে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। সো কি হয় যে যখন আমাদের ফেশিয়াল এরিয়াতে কোনো পাস বা কোনো ইনফেক্টেড মেটেরিয়াল জমে, ডিউ টু গ্র্যাভিটি সে হচ্ছে এই ডিপেন্ডেন্ট এরিয়াতে চলে আসতে পারে। এবং এখানে ম্যাক্সিলারি সাইনাসের ড্রেনেজটাও খুবই পোর, কারণ আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম যে সেটার যে দুইটা ওপেনিং থাকে, তার মধ্যে লোয়ার ওপেনিংটা ক্লোজ থাকে বাই মিউকোসাল প্লাগ, এবং আপার ওপেনিংটা ওপেন থাকে। সো আপার ওপেনিংটা যেহেতু ফ্লোরের চেয়ে অনেক উপরে, সো ন্যাচারাল ড্রেনেজটা এখানে ডিফিকাল্ট হয়ে যায়। সো এটাই হচ্ছে আমাদের মেইন দুইটা পয়েন্ট। সো আনসারটা এভাবে লিখতে হবে যে the maxillary sinus is the most dependent part, and it acts as a secondary reservoir of pus from infection of the face. It is also also drainage is very poor for the maxillary sinus because its opening lies much above the floor. So এই দুইটাই হচ্ছে আমাদের point for the clinical anatomy of the maxillary air sinus. With that I think আমাদের আজকের লেকচার সব শেষ। সো ইন সামারি আমি যদি বলতে চাই, আমরা আজকে ফেস হেড নেকের থেকে মোটামুটি ভিসেরা বাদে, মানে ল্যারিংস ফ্যারিংস ট্র্যাকিয়া বাদে যতগুলো চ্যাপ্টার আছে, স্ক্যাল্প, ফেস, দেন হচ্ছে আমাদের নেকের যে ইন্টারনাল কিছু স্ট্রাকচারস, কিছু ব্লাড ভেসেলস,
এবং লাস্টলি আমাদের অরবিট এক্সট্রাঅকুলার মাসলস এবং নেজাল এবং প্যারানেজাল এয়ার সাইনাস, এই জিনিসগুলো আমরা আজকে কভার করেছি। নেক্সট দিন আমরা যে স্পেসিফিক ভিসেরাগুলো, ল্যারিংস, ফ্যারিংস, ট্র্যাকিয়া, ইয়ার, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটা সেশনের জন্য, স্পেশালি আপনার যে নিউমোনিক গুলা প্রতিটা জিনিসের, যে কোন জিনিসটার সাথে কিভাবে মনে রাখবো, আমরা জিনিসটা কিভাবে আয়ত্ত করবো, জিনিসটা খুবই ভালো লেগেছে ভাইয়া। আপনার কাছে কেমন লেগেছে ভাইয়া এই সেশনে পার্টিসিপেট করে ভাইয়া? আম, আশা করি এই সেশনে আমি সবাইকে কিছু না কিছু একটা শেখাতে পেরেছি। আশা করি কিছু টিপস এন্ড ট্রিক্স আমি সবাইকে দিতে পেরেছি। অ্যান্ড হোপফুলি ফিউচারেও আমি এরকম ভাবে কন্টিনিউ করে থাকবো, যাতে প্রত্যেকটা কার্ড, প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের জন্য ইজি মনে হয় এবং মনে রাখার আমরা কিছু উপায় জানতে পারি। সো আমি চেষ্টা করবো নেক্সট সেশনগুলোতে এই জিনিসগুলো কভার করার। জি ভাইয়া, অবশ্যই। আর দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখছি যে আমাদের প্রতিটি ভিডিও যারা দেখেছেন এবং যারা পরবর্তী দেখতে চান অথবা যারা দেখেননি, সবার উদ্দেশ্যে বলে রাখছি যে আমাদের এক্সিট ইউটিউব লিংকে অলরেডি এই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে। যারা এখন পর্যন্ত এক্সিট ইউটিউব লিংকটিতে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য কমেন্ট বক্সে আমাদের চ্যানেল লিংকটি দেওয়া হয়ে গেছে, তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে 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 করে এই নতুন লিঙ্ক ভিডিওগুলোর সাথে সাথে আপনারা দেখতে পারেন। সেই আশা ব্যক্ত করে আমাদের অ্যানাটমি রিটেন সেশনের আগামী ক্লাসে আপনাদের সবাইকে অগ্রিম স্বাগতম জানিয়ে রাখছি। আর জানিয়ে রাখছি যে আমাদের আগামী ক্লাসটিও দুপুর 3টায় হবে। সবাই আশা করি উপস্থিত থাকবেন এবং আমাদের এক্সিটের সাথেই থাকবেন, সে আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।